আইসা আইসা আইসা। অলরাইট অলরাইট সো নুব পডকাস্ট নুব টক্স ভাই, Noob Talks. পডকাস্ট নুব টক্স এপিসোড 5. 5 ম্যাজিক নাম্বার। আমার রুমে খুললেও বসতে পারি, সমস্যা নেই, চিল। তো চলো, কি কি বলবা, কি হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক বেশি ভালো আছি গাইজ। ওয়েলকাম ব্যাক টু আনাদার পডকাস্ট নুব টক্স এপিসোড নাম্বার 5। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এতদিন ধরে আপনারা অনেক বেশি ওয়েট করতেছিলেন যে আমরা এখন একটা ইন্টারেস্টিং এপিসোড নিয়ে আপনাদের সাথে অনেকদিন ধরে ট্রাই করেছিলাম যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাদেরকে অ্যাজ এ প্রেজেন্ট অথবা গিফট হিসেবে দিব। সো আজকেই সেটা হয়তো বা হতে যাচ্ছে। অ্যাজ ইউজুয়াল আমরা নর্মালি কিন্তু আমাদের ব্যাচমেটদের সাথে কিছু জিনিসপত্র ডিসকাস করি, বাট আজকে সেশনটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বিকজ যার হাত ধরে এডিটিং এর স্কিলসটাকে শার্প করা হচ্ছে এবং ফ্রিল্যান্সিং জগতে যিনি এতদিন ধরে কাজ করে আসছেন তার ব্যাকএন্ড স্টোরি ইভেন শূন্য থেকে এখন পর্যন্ত আসার যেই জার্নিটা সেটা আজকে শুনবো। সো গাইস, পুরো পডকাস্ট জুড়ে আমি থাকবো মুনতাসির আপনাদের সাথে এবং আমার সাথে অ্যাজ ইউজুয়াল পল্লব ভাই থাকবে। সো উইথাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট ইট আউট উইথ দিস পডকাস্ট। আসসালামু আলাইকুম গুরু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমাদের অফিসে এসে আমাদেরকে মাটিতে বসায়, ওরা চেয়ারে বসে আছে। না, চিন্তা করো। এনভায়রনমেন্টটা তো আমাদেরই ছিল। হ্যাঁ, তাও ঠিক, মানে এখনো পডকাস্টও তাদের, হ্যাঁ। জন্য উপরে হোস্টিং এ তারা থাকবে আর আমরা হচ্ছে গিয়ে বসে আছি। যেমনি হাইপ করছে, ঠিক আছে, চলবে, ঠিক আছে। এখানে বসে যাওয়া আমাদের উপায় নেই। আসতে যেতে কোনো সমস্যা হয়নি তো? না না, একদম খুব ভালো ছিল। Okay, আমাদেরকে চা খাওয়ানো হয়েছে, আর কিছু খাওয়ানো হয় নাই। আমরা ট্রাই করবো আর আপনাদেরকে ওয়েল ট্রিট করার জন্য। হ্যাঁ। শমীক ভাই কেমন আছেন এই আপনি? তো ভালো আছি, যে অনেক জ্যাম ছিল বিটিভি থেকে, জ্যাম পরে আসছি। ও আচ্ছা, হ্যাঁ, আসলে আমরা আরো অনেক আগে শুরু করতেছিলাম, বাট এই যে ক্যামেরা সেটআপটা করতে একটু দেরি হয়ে গেছে। ক্যামেরাম্যান একটু ঝামেলা আছে। হ্যাঁ, নতুন জি। নুব ক্যামেরাম্যান। জি, যাই হোক, আমরা এটা নিয়ে ডিসকাস করবো। তো আজকে যে জিনিসগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে যে আম, আমরা যেটা ট্রাই করেছি যে আপনার যে টাইম লাইন, যেটা ডাবল আর পার্সপেক্টিভ থেকে আমরা আপনাদের শুনবো যে আপনার যে ব্যাক এন্ড স্টোরি যেটা হ্যাঁ। ছিল, আপনি যেখান থেকে রোস্টার ছিলেন আপনি হুম। এক টাইমে, এবং মানুষের অনেক কিছু আপনি শুনেছেন, গালি শুনেছেন, ভালোবাসা শুনেছেন, এবং রোস্টিং করতে গিয়ে মাঝে মাঝে নিজেও রোস্ট হয়েছেন। তো সেই জায়গা থেকে যখন আলটিমেটলি যখন কোনো স্কোর পেলেন না, আই থিঙ্ক আপনি তখনই ফ্রিল্যান্সিং এর ডাইভ দিয়েছেন, যেটা আমাদের মতো কিছু ম্যাঙ্গো পিপলদের ধারণা। বাট আমরা যারা জীবনমুখী গ্যাংয়ে ছিলাম, আমরা মনে করি যে না, এটা হয়তো আপনার একটা কামব্যাক হতে পারতো, লাইক ফ্রিল্যান্সিং যেটা হয়তো আপনার একটা কামব্যাক ছিল যেটা আপনি করেছেন। সো যদি কিছু কোয়েশ্চেন আজকে পডকাস্টে যেসব কিছু কোয়েশ্চেন আমরা রেখেছি তার ভিতরে ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে অল টাইম কেন নিজেকে কালোর ভিতরে নিজেকে হচ্ছে সবার সামনে প্রকাশ করেন, কেন why কালো always black outfit ব্ল্যাক basically? আউটফিট? না, মনের রঙের সাথে মিল রেখে আমি সব সময় কাজ করি। সো এখানে গেঞ্জিটাও আমার মনের রঙের সাথে মিল রেখে করা, যে কারণে ডাবল আর স্টুডিওস। নার্সিসিস্ট মানুষ তো, ডাবল আর, এখানেও দুটা আর দেওয়া। ওকে ওকে, বুঝতে প্রথম পেরেছি। থেকেই কালো জিনিসটা আসলে আমার সাথেই কেমন থেকে, প্লাস কালোতে কার্ভ কম বোঝা যায়। কালকে কে জানি কমপ্লেন করেছিল, ভাই হ্যাঁ। সাদা ফাইল বেলে বলে সাদা টি শার্ট না সাদা পরতে। টি শার্ট না পড়তে, এখন এটা আমার খুব কষ্ট লাগছে। তো আমরা এই আপনাদের জন্য যে টি শার্ট বানাচ্ছি, এটা আমরা দিব ড্রপকনে, ওটা আমরা ফুল ব্ল্যাকেই যাচ্ছি। সো কালো জগতের আলো। বুঝতে পেরেছি। আর কালোর পিছনে এক্সট্রা কোনো স্টোরি আছে, লাইক স্কুল লাইফ, কলেজ লাইফে কাউকে পিছনে ফেলে আসা এবং তাকে কালোর like- পিছনে স্টোরি হচ্ছে গিয়ে, সত্যি কথা বলতে আমি ছোটবেলা থেকে আমাকে সবাই কালো বলতো, আমি কালো এরকমই। সো যেটা করতাম যে যদি ওটার সাথে কালো গেঞ্জি বা কালো শার্ট পরতাম, তাহলে একটু কত কালো লাগবে, একটু সাদা লাগতো, কম কালো লাগতো, কন্ট্রাস্টটা পাওয়া যাইতো আর কি। ওকে ওকে, বুঝতে পেরেছি। তো ওইখান থেকে কালো পড়া শুরু করছি। বেসিক্যালি কালো হলে বেশি ডার্ক, হোয়াইট হলে একটু বেশি সাদা, এই এই এই- এই থিঙ্কিং থটটা ছিল আপনার ভিতরে? মানে আমার ছিল যে আমি যদি আমার থেকে কাল্লা কিছু পাশে থাকে তাহলে আমার কাল্লা লাগবে না, এইটা থেকে আমার সেই মনে দিক করেন- থেকে সৌমিক ভাইকে কি আপনি কিছু বলতে চাচ্ছেন? মানে এর জন্য কি আমি ওকে আমার এই সাথে হোস্ট হিসেবে নিচ্ছি নাকি? আচ্ছা, এটা একটা ভালো, এইভাবে চিন্তা করি না অনেক সময়। না, আমার যেটা হয় কি, মনে মনে ভাবি না, ইন্টেনশনাল করে না, কিন্তু হয়ে যায়। আচ্ছা তো আচ্ছা, এরকমই একটা মনে হয় এটা হয়ে গেছে। তো এর পিছনে কারো হাত আমি দেখছি না, না। কারো হাত নাই। আচ্ছা, তাহলে স্টুডেন্ট লাইফ যেটা ছিল আফটার এসএসসি এইচএসসি, এমন কি কাউকে পেয়েছেন যে এই কালো সঙ্গী হিসেবে ছিল? হ্যাঁ, না, সবসময় আমার চারপাশে যারা ছিল ওরা কালোকে ভালোবাসে, ব্ল্যাক ডায়মন্ড বলতো আমাকে।
আচ্ছা আচ্ছা। সো আমাকে মোটামুটি ছোটবেলা থেকেই যারাই ভালোবেসেছে কালো দেখেই ভালোবেসেছে। ব্যাচ 4 এর যে হাইপটা আমরা ইদানিং হ্যাঁ, দেখছি, এন্ড হ্যাঁ, আমরা এই 4টা পডকাস্টে কিন্তু আমরা ট্রাই করেছি ব্যাচ 4 কে নিয়ে ফুললি কভার আপ করে দেওয়ার হ্যাঁ, জন্য। হ্যাঁ, সো তাদের ভিতরে এখনো কনফিউশনটা একটু হলেও কাজ করতেছে, হ্যাঁ, বিকজ ওই যে একটা জিনিস থাকে না মানুষের ভিতরে একটা ট্রাস্টের একটা জায়গা। হুম, সো ট্রাস্টের ওই জায়গাটা আপনি কিভাবে দেখেন যে যারা এতগুলো টাকা আপনার আপনার এই জায়গাতে তারা ইনভেস্ট করতেছে এন্ড উইথাউট এনি মানে হচ্ছে যে হেজিটেশন বা টেনশন ছাড়াই যে আপনাকে ট্রাস্ট করতেছে, বিলিভ করতেছে, ওই জায়গা থেকে আপনি কি মনে করেন যে আপনার ফিডব্যাকটা বা আপনার যে পরিশ্রমটা ওটা তাদের প্রতি কিভাবে দেওয়া উচিত বা কতটুকু দিলে তারা স্যাটিসফাই হবে? আচ্ছা এটা ব্যাচ 4 না, ব্যাচ 1 থেকে আমাদের যেটা টার্গেট ছিল যে মানে ব্যাচ পরে বেশিরভাগ তাদের বেশি হাইপ আছে। কোয়েশ্চেনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট না এইটা হচ্ছে গিয়ে কম টাকা না। যতটুক টাকা হোক 5,000 উপরে যেকোনো টাকায় অনেক টাকা। হ্যাঁ সেটা। ভাই এবং আমার এই কোর্সের টাকা আমার ফ্রেন্ড দিছে, সো হুম, মানে 5,000 হোক 10,000 হোক। ধার করে আনা হ্যাঁ, টাকা হ্যাঁ এরকম টাকা অনেকের আছে। এখন আমরা ১ম থেকেই থাকে যে আমি সবসময় যেটা বলি, অনেক তোরাও এটা বলি যে আমি হালাল করে নিবো, হালাল করে ইয়াপ নিবো। I give it my best shot. ব্যাচ 4 এর শুরুর আগেই অনেকে দেখলাম অনেক কিউরিয়াস। অনেকে ট্রাইও করতেছে, অনেক এডিট। ওইটার কারণে আমার এক্সাইটমেন্টটা বাড়তেছে। কারণ যখন ২ সাইড থেকেই সমান একটা কন্ট্রিবিউশন হয়, জি। যে তোমার জন্য অনেক ইজি শেখানো এবং তারাও বুঝার জন্য রেডি আছে। মেজরিটির মধ্যে যেটা দেখা যাচ্ছে। হ্যাঁ ফাউন্ডেশনটা তো অনেক হার্ড করে করে ফেলতেছে। হ্যাঁ, হ্যাঁ, অনেক বেশি এবং কোয়েশ্চেন উল্টাপাল্টা একদম বেসিক কোয়েশ্চেন অনেক কম আসবে এটাই সবসময় চাই, কিন্তু হয় ইয়াপ না। যত তাড়াতাড়ি তারা ফাউন্ডেশন শক্ত করে করতে পারবে তত বেশি তাদের সাথে ইন্টারেস্টিং জিনিস করা যাবে। কারণ আমাদের ব্যাচ 4 এ কিন্তু আসলেও কনটেন্ট অনেক দূর চেঞ্জ হচ্ছে। সো এটাই যে অ্যাজ লং অ্যাজ জিনিসটা বোথ ওয়ে থেকে আসতেছে, ওকে দুজনে মিলে হচ্ছে। আমাদের কন্ট্রিবিউশন সবসময় যেটা ছিল ওরকমই থাকবে। কারণ আমি কখনো এইটা বলব না যে আমার আগে কম ছিল এখন বেশি হবে। ওকে It will be equal for all the batches. All of them are my students. আমাদের রেসপন্সিবিলিটি, জি আমাদের জি ইজ্জত ওদের হাতে। এট দ্য সেম টাইম ব্যাচ টু ব্যাচ কে কতটুকু নিতে চাচ্ছে এটাও ওকে অনেক ইন্টারেস্টিং। সো আচ্ছা। এটার জন্যই উই আর ভেরি এক্সাইটেড। আর এই যে ব্যাচের ভিতরে যে একটা দেখতে পাচ্ছেন অন্যরকম তাদের ভিতরে একটা কানেক্টিভিটি তো আছেই, প্লাস প্লাস যদি আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে আহ, খারাপ হইতে না উচিত না, একটা মনে হচ্ছে না তাদের ভিতরে একটা ক্ল্যাশ টাইপ একটা কিছু হচ্ছে যে লাইক 3 বেটার 4 বেটার, ওয়ান মনে করছে ওয়ান অলওয়েজ বেটার, টু মনে করছে তারা বেটার। সো ওইটা কিভাবে দেখেন? এটা তো সবসময় হয় যে কোনো জিনিস আপডেটেডটা আসলে ওরা ওইটাকে বেটার মনে করে এবং অবভিয়াসলি তারা আপডেটেড গাইডেন্সটা পায়, যেগুলো ব্যাচ 3 পাইছে, যে টাইপের অ্যাসাইনমেন্ট পাইছে ওটা ব্যাচ 1 2 কল্পনাও করতে পারেনি। না অফকোর্স ব্যাচ 4 এর সাথে যেটা হবে সেটা ব্যাচ 5 এর সাথে আরো আপডেট হবে, এইভাবেই চেঞ্জেস হয়। প্লাস আমাদেরও কাজ হচ্ছে প্রতিবার একটু অন্যভাবে তাদেরকে জিনিস দেওয়া। যেমন ব্যাচ 3 এর সাথে অ্যাসাইনমেন্ট নাম্বার কম ছিল একটু, ওকে ওকে কিন্তু অ্যাসাইনমেন্ট ছিল ইন্টারেস্টিং একটু হ্যাঁ বেশি। অনেক বেশি ছিল। ছেলেপেলেরা নিজেদের ওয়ার্ক স্টেশনকে যেভাবে সিনেম্যাটিক করে দেখাইছে আসলে অনেক ভালো হয়েছে। জি জি অনেক অনেক ভালো স্টুডেন্ট এখান থেকে বের হয়েছে। দেখ এডিটিং কতদূর শিখাইতে পারবো পুরোপুরি তাদের হাতে, Yep. কিন্তু ওই ওদের এই যে ভিতরের যে ইয়াটা আছে এনার্জিটা, ওইটার কারণে বেটার এন্ড বেটার ভিডিও এডিটর ক্রিয়েট হয়ে আসতেছে। আমরা জাস্ট পাশে দাঁড়ায় চিয়ার লিডার মতো কাজ করতেছি। এটাই হচ্ছে আমার আর শ্রমিকের কাজ। বুঝতে পারছি। এখন একটা জিনিস বলি সেটা হচ্ছে আপনার এই প্রতিষ্ঠানের শুরুটা কিভাবে হয়েছে এবং কেন আপনি ওই ইউটিউব সাইটটা টোটালি একটা আমরা যেটা দেখেছি যে আফটার 2020 কোভিড এর পরে আমরা আগের মতো রাফাটাকে একটু পাই নাই। লাস্ট মনে হয় আপনাকে আমি আপনার লাস্ট ভিডিওটা দেখেছিলাম যে হচ্ছে কেএফসির বাকেট চিকেন যেটা খাচ্ছিলেন ওয়ার্ল্ড কাপের টাইমে। এরপরে আমি আপনার কোনো কিছুই মানে মানে দেখতে পাই না যে হচ্ছে অন ইউটিউব বলেন বা ওইখানে। সো যেই রোস্টিং যে কন্টেন্ট গুলো ছিল, তো ওইখান থেকে এইখানে আসাটা চ্যালেঞ্জ বা যেই আপনার ট্যাকেলটা ছিল সেটা আপনি কিভাবে করছেন বা এই জিনিসটা আসার মানে মূল রহস্যটা কি আফটার রোস্টিং টু এই ইন্ডাস্ট্রি? এটা একটু বড় হবে এটার উত্তর। সো আমি ফেসবুকের যে লাস্ট ভিডিওটা বললি ওটুক পর্যন্ত আমি অ্যান্সার দিব। আর আমার পুরা ফ্রিল্যান্সিং আমাদের জার্নি থেকে ডিজিটাল রোবটসেরটা শ্রমিক দিবে, দুইটা আমরা ছোট ওকে করে ওকে দিচ্ছি। সো আমি সবসময় যেটা বললাম 2008-9 থেকে এডিট করে আমার বন্ধু বান্ধব নিয়ে ডাবল আর স্টুডিওস তখন থেকে ছিল, আর আর প্রোডাকশন নাম ছিল। এবং আমি কখনোই অনেক বেশি রেগুলার মানুষ ছিলাম না। আই আচ্ছা একটু ইউজ টু ইন্টারাপ্ট করি, আর আর কেন দিয়েছেন? রাফেদ রাকিব, আচ্ছা নো নার্সিসিস্ট, ওকে আর কোনো কথা নাই। সো এখন যেটা আমার সবসময় যেটা ছিল যে আমি আসতাম,
আমি কিছুদিন করতাম, আমি চলে যেতাম। কেন চলে যেতাম আর কেন আসতাম এটা বলি। যখনই আমার মনে হতো যে আমি যে জিনিসটা করতেছি এটাকে আর নিংড়ানোর মতো কিছু নাই, এটার মধ্যে আর রস নাই যে আমি জি, বাইর জি। করতে পারবো বা আমি ভ্যালু দিতে পারতেছি না, প্রতিবার আমি স্টপ করে দিছি। তো যখন শো অফস ঢাকা ইনিশিয়াল আসে আফটার এফেক্টস দিয়ে মাজল ফ্ল্যাশ, গোলাগুলি, ভিএফএক্স, এক সময় মনে হলো যে মানুষ এটা নিতেছে না, কারণ পিপল ওয়ার নট রেডি ফর আফটার এফেক্টস দেন। ওকে। ওইটা ইট ওয়াজ মোর লাইক বাংলা ফানি ভিডিও। আচ্ছা। উই স্টপ, উই কেম ব্যাক, রোস্টিং একটা এরা আসলো, মাইক নিয়ে একটা অন্যরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট জি, করলাম, জি। রোডের মাইক সামনে না ব্যাকগ্রাউন্ড দিয়ে। এক সময় রোস্টিংটা আমি দেখলাম যে মানুষ ওটাকে নিয়ে এখন অন্য জায়গায় চলে যাচ্ছে, ইয়াপ, টোটালি। একদম পার্সোনাল এটাকে চলে যাচ্ছে। আই হ্যাড টু স্টপ, নাহলে আমি এনকারেজ করতেছিলাম। গেল। তারপরে আবার যেটা দেখলাম যে ভ্লগ একটা প্রপার যাইতেছে, আমি ভ্লগ নিয়ে আবার ফেরত আসলাম। আচ্ছা, আচ্ছা। তারপরে দেখলাম ফেসবুকে ক্যামেরা ধরে একটা গল্প বলা অনেক বেশি আসতেছে, আবার ওইটা নিয়ে আসলাম। জীবনমুখী গল্প, ছোটবেলা গল্প, গল্প বলা শেষ, আবার চলে গেলাম। ওকে। এরপর আবার দেখলাম যে স্কেচ আবার আসছে, ওই যে ব্রাজিলের যেটা জার্সি পরে, জি, যেটা জি, জি। আর্জেন্টিনার, ওইটা আবার করলাম। আবার যখন দেখলাম চলে গেছে। সো আমি কখনোই এমন না যে কাজ করছে না যে চলে যায়, এটার থেকে ইম্পর্টেন্ট ছিল আমার আর নতুন কিছু দেওয়ার ছিল না। আই ওয়াজ গেটিং বোরিং। আচ্ছা। মানে এমন না যে আমার করতে বোরিং লাগতেছিল, ইভেন ওকে। যারা দেখতেছিল তাদের জন্য আমার চেহারাটা দেখা, একই জিনিস করাটা বোরিং হয়ে যাচ্ছে। এবং যতবার এরকম গ্যাপ হয়েছে আমি গ্যাপ দিছি। কয়দিন আগে শো অফস ঢাকাতে ফ্রিল্যান্সিং, যদিও ফ্রিল্যান্সিং এর ব্যাপারটাও বলবে, কিন্তু যদি ইফ ইউ সি দ্য ট্রেন্ড, আমি আসছিলাম, আমি এক জায়গায় বসে একটা মানুষকে মোটিভেট করার মতো টিম বিল্ডিং এসে কথা বলতেছি, ওকে। চলে যাচ্ছি। মাঝে ফাইবার মানডে ছিল, আসছি 6টা ভিডিও, তোদেরকে গরম করা দরকার ছিল, গরম করে চলে গেছি। হ্যাঁ, হ্যাঁ। এখন আবার শো অফস ঢাকার যেটা নতুন আসতেছে, আমি কোথাও বলি না, আজকে এখানে ফার্স্ট বলি, আমাদের 4টা ভিডিও শুট করা শেষ। ওটা হচ্ছে কি গাড়ির ভিতরে আমি একটা টপিক ধরতেছি এবং আমার অফিসে আসতে 13 মিনিট লাগে, 13 মিনিটে একটা টপিক কভার করি। ওকে। মিনি ভিডিও সপ্তাহে 3টা করে যাবে। ওকে, আবার ওকে। পডকাস্ট, আবার যেদিন ওটা বোরিং হয়ে যাবে আমরা বন্ধ করে দেবো। ইটস ট্রিট ইট লাইক মোর লাইক সিজনস। আচ্ছা। সো আমি কখনোই সাকসেসফুল না, আমি যখন লাস্ট ছাড়ছি তখন আমাদের লাস্ট ইনকাম ভালোই ছিল, ওকে। যখন কন্টেন্ট ক্রিয়েশন। এরপরে ওদের বুদ্ধিতে এই ফাইবারটা আসে। সো আচ্ছা। এটা হচ্ছে ইটস অল দেম, আই ডোন্ট নো। সো ওয়াই ভাই? তো ফাইবার ছিল মেইনলি, আমরা এডিটর অনেকজন হয়ে গেছিলাম, ওকে। 3 জন এডিটর, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর মাত্র একজন, রাফেদ রাকিব। ফাইবারে কি আপনি স্টার্টিং করেছেন না গুরু কোনো? না, রাফেদ ভাই, ভাই চলেন না করি, আমার ফ্রেন্ডরা করতেছে এমন টাইপের। তো তখন রাফেদ ভাই খেতে যেত, আরে কন্টেন্ট নাই তো, ওরা আমি কি এডিট করতে দিব, এডিটর এতগুলা পয়সা আছে। তো রাফেদ ভাই নিজেও এডিটর। ওকে, ওকে। আমরা আরো 2জন ছিলাম, আসিফ ভাই, সিয়াম ছিল, ওরাও শিখতেছিল, আমিও শিখতেছিলাম তখন। তো 3জন এডিটর, আমরা একজনের কন্টেন্ট করে শেষ করে ফেলতেছি, নতুন আইডিয়াও জেনারেট করতেছি হুম, না। হুম, জি। আর মানুষ তেমন ভাবে নিতেছে না কন্টেন্ট, কন্টেন্ট পুশ করলে ভাই আর কত ভিডিও দিবেন, মানে Yep. আমরা তো একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভিডিও পুশ করতে পারবো, তো আমাদের অডিয়েন্স বোর হয়ে যেতেছে। Yeah. অলমোস্ট ডেইলি ভিডিও যেতেছে, দিনে 2টাও যেতেছে, এমন হতেছে। তো আমরা যখন এডিট স্টার্ট করি দেখি যে আচ্ছা ঠিক আছে, এটা তো মজা। প্লাস হইলো তখন ছোট ছিল, অনেক রেভিনিউ অনেক কম ছিল। প্রথম ভিডিও যেমন $5, পরের ভিডিওগুলো $20, $25, $30 এমন ছিল। যেটা অনেক কম কম্পেয়ার টু আমরা ওই যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যা কামাইতেছিলাম। হুম, অনেক আচ্ছা। ছোট ভিডিও, অনেক অল্প টাইম লাগে, শেষ শুট করে ফেলতে টাকা আইসা পড়ছে এমন টাইপের। টাকা দিত না, ঝুলায় রাখতো, অন্য বিষয়। বাট আমরা যখন এটাতে স্টার্ট করি, এত বিজি হয়ে যায় ভিডিও বানানোর টাইম পাই না। আর যখন দেখতেছি আচ্ছা মানুষ এত অ্যাপ্রিশিয়েট করতেছে আমাদের এডিটিং স্কিলটারে, তখন ওকে। অন্যরকম ফিল পাইতেছিলাম। তো আমরা ওটা একদম সাইডে করে ফেলি যে কন্টেন্ট পরে বানানো যাবে না। আর এই যে কেএফসির ভিডিও, ওয়ার্ল্ড কাপের টাইমের যে ভিডিওগুলা, ওগুলা ছিল টোটালি ব্র্যান্ডের পুশের কারণে, ভাই করেন করেন করেন। তখনও রাফায়েল মেইন প্রায়োরিটি ছিল না, জাস্ট করে দিয়ে দিতাম। তো এইভাবে আমাদের চেঞ্জ হয়েছে পুরো আগে। আচ্ছা, তো মুনতাসির ভাইয়ের কাছে গেল। আমি শৌমিক ভাই পার্সোনালি আপনার কাছে আসতেছি যে আ ভাইয়ের এজ মেবি 23 টু 24, 5 যা হইতেছে হোক। সো এই যে সেলফ ইন্ডিপেন্ডেন্ট যে হইলেন, এই ব্যাপারটা কি আপনার মধ্যে থেকে কোনো আত্ম অহমিকা জাগায়? নাকি মানে কোনো কিছুই না যে আমি আগে যা ছিলাম এখনো তাই আছি? মনের ভিতর থেকে কি কোনো ইগো সামথিং লাইক দ্যাট এগুলা কি কাজ করে? ইগো আসে না, বাট আমি যেমন স্টার্ট করছি আমার ফ্রেন্ডসদের নিয়ে। তো মাঝে মধ্যে এমন হইতো যে আমি কিছু কথা বলে ফেলতাম, আমার ফ্রেন্ডদের সাথে আগে যেমনি ট্রিট করতাম ওইভাবেই কথা বলতেছি, বাট ওরা একটু অন্যভাবে নিতেছে। তখন রাফেদ ভাই বুঝায় যে দেখ তোর কাছে একটা ইম্প্যাক্ট আছে, তুই মানে একটা কথা বইলা ফেললেই হয় না। তখন আস্তে আস্তে বুঝাচ্ছে ঠিক আছে আসলেই তো আমার কথা ইম্প্যাক্ট আছে, ওরা আমার কথাতে খুশি হইতেছে, আবার অথবা অনেক কষ্ট পাইতেছে, ওরা চাকরির ভয় পাইতেছে। চাকরির ভয় এটাই পাইতেছে। আমি বলতাম। হ্যাঁ, রাফেদ ভাই ডিরেক্ট বলতো না চাকরির ভাই ভয় অ্যাকচুয়ালি পাবে। এই জায়গাতে হয় কি যখন আমার এই বন্ধু যখন আমাকে অর্ডার দিতেছে বা আমাকে যখন একটু হাই টোনে কিছু বলতেছে, ওই প্রফেশনালিজমের জায়গাটা থেকে আমি একটু হার্টবিট হব, এটা একটু চেপে মানে যাবে। হ্যাঁ, আমার একটু বাট হার্টেড হব, এটাই বেশি হ্যাঁ, স্বাভাবিক। তো ওইভাবে তখন আচ্ছা ঠিক আছে রিয়েলাইজ করে যাচ্ছে আমার কথা ভ্যালু আছে, আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে আস্তে আস্তে। তারপর বাবা মার সাথে যেটা হয়েছে, আগে যেমন একটা কিছু বললে উল্টা পাল্টা সবাই করে, উল্টা পাল্টা বাবা মার সাথে এক্স্যাক্টলি। একটা থাপ্পড় মারে চুপ, ভাত খাওয়া বন্ধ, বেয়াদব, এটা সেটা করে মাইরা বই কাটা দিত, আচ্ছা ঠিক আছে ভুল করছি, মাফ চাইতাম, শেষ।
But এখন যখন দেখতেছি আমি গরম হয়ে যেতেছি বা আমি কোনো ভুল কথা বইলা ফেলছি, তখন বাপ মারা আমার সাথে ফাইট ব্যাক করে না, চুপ হয়ে যায়। তখন বলছে আচ্ছা ঠিক আছে, বাসায়ও কথার ভ্যালু বেশি বেড়ে গেছে, সাবধানে কথাবার্তা ইজ ইট বলতে দ্য হবে। পাওয়ার অফ মানি? মানি না। স্ট্যাবলিশ হয় একটা ছেলে যখন স্ট্যাবলিশ হয়, সমাজ থেকে শুরু করে ফ্যামিলি সবাই সম্মান দেয়, কারণ একটা বড় বড় ছেলের উপর বাবা মা অনেকটা রিলাই করে। সো ও যখন বলে ওর কথার ভ্যালুটা ওইভাবে নেয়, তো কি কথা বলতেছে কিভাবে কেন, কারণ ওর কথা মানুষ সিরিয়াসলি নিচ্ছেও এবং হার্টও সিরিয়াসলি হয়। হ্যাঁ, তো ২ টা দিকই আছে যে অনেক খুশিও লাগে আবার কষ্ট লাগে যে আচ্ছা ঠিক ওকে, আছে আমি ওকে। ছোট্ট মানুষটা আর নাই সবার সামনে। আর দেখি আস্তে, আস্তে বাবা মাঠে প্রবলেম লুকানো স্টার্ট করে। আগে যেমন লুকাইতাম ভাই ব্যথা পাইছি, বাসায় ব্যথা পাইছি বলতাম না। যে বাবা বকা দিবে। এখন বাপ-মা লুকায় যে অসুস্থ হইছি বলে না। কারণ বকা দিব যে ঠিকমতো ওষুধ খাই নাই, ঠিকমতো খাবার-দাবার খাই নাই, ঠিকমতো ঘুমাই নাই এর জন্য বকা দিব। তো এই জিনিসগুলো আইসা পড়ছে। আর কনফিডেন্স তো অন্যরকম। যেমন আ আগে যেমন ওই বাবা স্যুট বানায় দিছে। স্যুট পরে আমার মনে আছে একদিন ওই সদরঘাট কই জানি যাইতেছিলাম। আচ্ছা, তো আমার আচ্ছা। একটা বাচ্চা ধরছে টাকার জন্য। ওকে। আমি স্যুট পরা, বুট পরা কিন্তু আমার পকেটে টাকা নাই। এবারে বলতেছি যে, "টাকা নাই, মাফ কর প্লিজ।" না, সিচুয়েশন এ ওই টাইমে হ্যাঁ, একটু ইয়ে হয়ে বিশ্বাস গেছে। করতেছে না। তো তখন ভালো কাপড় পইরা ভালো জায়গায় যাওয়া কনফিডেন্স আসে না। হ্যাঁ, হ্যাঁ। আর এখন যেমন এই যে আমি এখন অনেক ভালো কাপড় পরে আছি। অনেক ভালো কম্পারেটিভলি। আমি অফিসে সবচেয়ে গরিব লুকিং কাপড় পরি। কিন্তু আমরা এভাবে আপনাকে অনেক চিনি ভাই। হ্যাঁ, হ্যাঁ। রিচদের কিন্তু ওটা দেখা যায় না। হ্যাঁ, এটা নরমালি। এটা আমার আমার যায় আসে না। আমি জানি যে আচ্ছা ঠিক আছে আমার ভ্যালু কি আছে। হ্যাঁ, হ্যাঁ। আমি আমার ভ্যালু জানি। আমার টাকা দেখাইতে হবে না যে আমার কাছে টাকা আছে বা কনফিডেন্স আলাদাভাবে দেখাইতে হয় ওকে, না। ওকে। তো কোথাও যদি কোনো শপিং মলেও যাই তখন আমার চিন্তা করতে না আচ্ছা ভালো কাপড় পইরা গেছি কিনা, কোনো যদি ভালো জায়গায় খাইতে যাই চিন্তা করতে ভালো কিছু পড়ছি কিনা। কারণ আমি জানি আচ্ছা ঠিক আছে ওই ভ্যালুটা আমার মধ্যে আছে, ওই কনফিডেন্সটা আমার চেহারার মধ্যে আসে। কনসিস্টেন্সি যে ব্যাপারটা, এইটা কোনো কাজের ক্ষেত্রে কিভাবে আসলে রাখা যায়? এটা আসলে সবাই রাখতে পারে না। আমি আজকে বসার পর অনেক কাজ করলাম। কালকে আমি করতেছি না। আমি পরশু আবার বসলাম। আমি তরশু এর পরের দিন। ৩য়, ৪র্থ দিন আমি করি নাই। তো এই যে একটা কনসিস্টেন্ট ব্রেক হয়ে যায়, এইটা ধরে রাখি অ্যাকচুয়ালি কিভাবে? আমার মনে হয় যে কনসিস্টেন্ট না, ওর কাছে যথেষ্ট পরিমাণ দায়িত্ব নাই, ও ততটা ইম্পর্টেন্ট মানুষ না যেটা ও মনে করে। আচ্ছা। তারাই কনসিস্টেন্ট যাদের উপর তাদের টিম, তার বস অথবা তার পার্টনার দায়িত্ব দিছে। দায়িত্বর চোটে কনসিস্টেন্ট না থাকা বাদে তার কোনো উপায় নেই। উপায় নেই। আর যারা স্ট্রাগল করতেছে আমি কনসিস্টেন্ট না, আই এম সরি বাট ইউ আর নট দ্যাট ইম্পর্টেন্ট, কারণ তোমার এমন রেসপন্সিবিলিটি নাই এবং ইউ ক্যান বি ইনকনসিস্টেন্ট, কারো কোনো যায় আসে না, দুনিয়ার কোনো চেঞ্জ হবে না তুমি ইনকনসিস্টেন্ট থাকলে। তো আমাদের এইটাই মানুষের মনে থাকা উচিত যে দ্য রিজন আমি কনসিস্টেন্ট থাকতে পারি না বিকজ আই এম নট ইম্পর্টেন্ট। ইফ ইউ আর ইম্পর্টেন্ট তোর কনসিস্টেন্ট থাকা বাদে ইউ হ্যাভ নো আদার অপশন। থ্যাংক ইউ। গায়ে লাগবে একদম। আচ্ছা, এই কোশ্চেনটা না করলে হচ্ছে না। বিকজ অফ আমরা কিন্তু নরমালি একটা জিনিস সবাই চিন্তা ভাবনা করি ইন দিস টাইম আমাদের হচ্ছে একটু স্কিলস আপ হলে আমরা ট্রাই করি কি পাশাপাশি আর দুই একজনকে নিয়ে তাদেরকে একটু স্কিলটা করে ফেলি। হ্যাঁ, করে দেন আমরা ট্রাই করি যে আমাদের এই লাস্ট একটা থিঙ্কিং থট থাকে যে মানি নিতে হবে এনি হাউ, কজ বাপ মা থেকে চাবো না, যাই হোক। তো ওই যে যে তাদের একটা নতুন কিছু করা যেটা তাদের একটা স্ট্র্যাটেজি থাকে বা তাদের একটা যে টার্গেট থাকে, এজেন্সি বিল্ড আপের ক্ষেত্রে কি টাইপের মানুষ আপনি পার্সোনালি চুজ করেছিলেন এন্ড কি টাইপের মানুষ চুজ করাটা বেটার? স্টার্টিং এ কি আপনি লয়ালটাকে সব থেকে বেশি মানে ইম্পর্টেন্সই দিচ্ছেন, না আপনি মনে করছেন যে আমি ঠিক আছে টাকা আছে আমার হায়ার করে ফেলি, এখন করলে করে পরে যদি কিছু হয় ওটা বাদ দিয়ে দিব? বল, তোর তো অনেক কিছু বলার আছে, সব তো ওর লোক দিয়ে এজেন্সি আমরা হ্যাঁ, বানাইছি। আমাদের আসলে স্কিল কারোই ছিল না। ওকে। আমরা সবাই নেপোটিজম প্রোডাক্ট বলি, বাট লয়ালটিটা অনেক ইম্পর্টেন্ট। আমাদের কোর্সটা কিন্তু স্টার্ট করা হয়েছে জাস্ট বিকজ আমাদের কাছে এনাফ লয়াল আর স্কিলফুল মানুষ নাই। আমরা যখন ফার্স্ট বাইরে থেকে হায়ার করি পোলাপাইন, তখন সব ছিল আমার আমার ফ্রেন্ডস। ওকে। যে নে বা রাফাত ভাই জাস্ট পুশ করছে যে তোর ফ্রেন্ডসদের ডাক, রিলেটিভসদের ডাক, কারণ আমার ফ্রেন্ড সব লাইনা ফালাইছি। আচ্ছা, আচ্ছা। শেষ। তো আনলাম। তারপর ওদেরকে আস্তে, আস্তে ডেভেলপ করছি। যদি একজন মানুষের মধ্যে লয়ালটি থাকে, একজন মানুষের মধ্যে যদি ইচ্ছা থাকে শিখার, তাহলে নো ম্যাটার কোন স্কিল সে একটা সার্টেন লেভেল অফ মানে এক্সপার্টিস অ্যাকোয়ার করতে পারবে। যদি তার মধ্যে ইচ্ছা থাকে। ওকে, ওকে। এরপরে যখন ওই যে একদম টপ ট্যালেন্ট হয়ে যায় তখন একটু ঘাটতি দেখা দেয়। বাট ওই যে কি বলে ওটারে কনসিস্টেন্সিটা আসে কিন্তু এই লয়ালটি থেকে। যে আমার উপরে রিলাই করতেছে, আমার ডেলিভার করতে হবে। আমি না করলে কে করবে? তখনই এইভাবে পুশ করে। আর যখন আমরা বাইরে থেকে হায়ার করতে গেছি যে অনেক স্কিলফুল, তাদের মধ্যে এক তো হয় যে একটু ঝামেলা হয়, নিতে চায় না। জি, জি। অনেক ম্যাক্সিমাম মানুষের মধ্যে থাকে না যে বুঝতে চায় না যে এই জিনিসটা অন্যভাবে করা যায়। ওকে। তারপর হইলো যে টাইম শিডিউল, মাইন্ডসেট যে মিলে না। মাইন্ডসেট মিলে না বলতে অনেকে আছে যে ওই যে ১ দিন কাজ করছে, ২ দিন কাজ করবে না, ৩ দিন কাজ করছে, ৪ দিন কাজ করবে না এই টাইপের।
আর তারা মানে অ্যাজ আ টিম কাজ করতে খুব পছন্দ করেন? অপছন্দ করে। অপছন্দ করে। তারা আচ্ছা। ফার্স্ট বয়তে চায় যে আমি পারি আর কেউ পারে না। একজন ভুল করলে দেখে বাট ওটা ঠিক করে না। আর যেহেতু এজেন্সি ফর্ম করতে হবে তার মানে বিজনেস ডিলস আসবে। Yep. যেখানে টাকা রিলেটেড সেখানে গাদ্দারি থাকবেই। একজন আরেকজনের ওয়ান আপ করতে চাবে, একজন আরেকজন বেশি কামাইতে চাবে। তখন হইলো লয়াল পিপল ছাড়া হবে না। আর ওই যে একটা টাইম থাকে না যেখানে গিয়ে আমার কাছে মনে হয় যে না, আম, আমি এখনো সবকিছুই পারি, বাট আসলে কি আমার আমার পাশে যে জন থাকবে যাকে আমি সব থেকে বেশি করবো, বিকজ আমার তো আরো টাইম থাকবে যে আমি আমার এজেন্সিকে গ্রো করবো, আমাকে তো ওই জায়গায় টাইম দিতে হবে। একটা সার্টেন টাইমে আমি আপনাকে স্কিল আপ করে ফেলছি, এখন স্কিল আপ করে ফেলাটা কি 100-এ 100 করে ফেলাটা ফেললে তাকে তার প্রতি কি বোকামিটা হবে যে আমি 100-100 তাকে আমি স্কিল করে ফেলছি, আমার ভিতরে যা ছিল সব আমি তাকে দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা ভয় কাজ করে না একটা টাইমে যদি সে আমাকে পজ করে দেয়। আমি মনে করি এটা আমি নেই। যখন কোনো অ্যাজ এ কোম্পানি কাউকে শিখাইতে হবে, এখানে কাউকে কম বা বেশি শেখানোর কিছু নেই। ইউ নিড টু আচ্ছা। মেক শিওর ইউ গিভ হিম 100%। Okay. ইউ হ্যাভ টু। এখন ও কিরকম, ও ভালো হবে কি খারাপ হবে এই চিন্তা যদি আমিও এথিক্যালি ওকে পুরাটা না দেই, হাউ ক্যান হি অর শি প্রুভ? Okay. তোমার ওকে 100% দিতে হবে। লয়্যালটি কোনো কোম্পানিতে কোনো মানুষ থাকে না, এটা নিয়ে আমার একটা সে আছে যেটা আমি বলতেছি। বাট আমার কোম্পানির ভালোর জন্য আমার কাউকে অর্ধেক বা অল্প জিনিস দেওয়ার কিচ্ছু নাই, আমার সব দিতে হবে, নালে কিচ্ছু দিব না। হ্যাঁ, অ্যাক্সেস কম বেশি থাকতে পারে মানুষের, বাট জি। স্কিল শেখানোরটা পুরোটা দিতে হবে। নাম্বার ওয়ান, এখানে ইফ দে লিভ দে লিভ। সব কোম্পানিতে কি সারা জীবনের জন্য মানুষ থাকে? না না, সুইচ না, করে। এটা নাই, এটা সুইচ করে, এটা হইতে হবে। দুই, অন্টারপ্রেনারশিপের যেটা হয়েছে এটা একটা একটা মানুষ একটা জোনে লোভে চলে গেছে। আমি রিসেন্টলি এটা নিয়ে অনেক বেশি বলতেছি, ভিডিও করতেছি, আসবে কয়দিন পরে, যে Okay. সবাই মাথায় ঢুকে গেছে আমি সেলস করব, ক্লায়েন্ট অ্যাকুইজিশন করব, আমার এজেন্সি হবে। ইভেন বিটপাতেও এটা নিয়ে মানুষ আমাকে কোশ্চেন হ্যাঁ। করতেছিল। জি। সবাই অন্টারপ্রেনার হবে, স্কিলের কোনো ধার না ধারতেছে না। আবার ভাবে যে রাফায়েত রাকিব পারলে আমি কেন না, পল্লব পারলে আমি কেন না, মুনতাসির পারলে আমি কেন না, হুইচ ইজ এ ভেরি গুড থিং, ইউ শুড গেট মোটিভেটেড। ওকে। বাট ওই মোটিভেশন আসার জন্য যতটুকু কেপাবিলিটি বিল্ড হতে হয়, জি। ওই জিনিসটা না নিয়েও মাঠে নামে এবং ইজ্জত নাম সবকিছু খারাপ হয়, এবং তারপরে এসে বলে ফ্রিল্যান্সিং এ বা আউটসোর্সিং এ বা ক্লায়েন্ট ম্যানেজমেন্ট বা এজেন্সিতে কোনো টাকা নাই, ওকে। কারণ ও স্কিলড না যথেষ্ট পরিমাণ, ও নিজে হয় না। দেখ, অবশ্যই আমি এজেন্সি আরো হোক এটা চাই। আচ্ছা। এজেন্সি যত হবে, বেকারত্ব, গরিব মানুষ, আমগমত, ড্রপ আউটরা তত অপরচুনিটি পাবে, তত ফ্যামিলি উইল বি টেকেন কেয়ার অফ। জি। আমাদেরই হাতে তুলে নিতে হবে 2.0-তে, আমরাই দিব, তোদের মতো পাবলিকই দিবি। তাই বলে তোর কোনো স্কিলই নাই বা হাফ স্কিল, 5 বছর এক্সপিরিয়েন্স নাই তোর এই লাইনে, 5 বছর বলছি, মাথায় রাখবি। ওকে ওকে। তুই লাইনে নামবি, লাইনে নামার পরে তুই 5 জন রে স্বপ্ন দেখার চাকরি দিলি, তুই ইনভেস্ট করলি, তুই ওই 5 জন রে কয়দিন পরে পেটে খাবার দেওয়ার মতো কাজ তুই আনতে পারবি না, কারণ তোর স্কিল নাই। Yep. তোর স্কিল নাই, তোর টিমের কি স্কিল হবে? তারপর নিজের তো যাবেই, নিজের ফ্যামিলি সোসাইটির কাছে তো যাবেই। যে 5 জন, ওই 5 জন অন্য কিছু করতে তো তুই ওকে পেটে লাথি মারছো। সবাই একটা মিথ্যা স্বপ্ন দেখা অন্যরকম হয়েছে। আমাদের এখানে এরকম হয়েছে কি, আমি অন্টারপ্রেনার হয়ে যাবো, আমি সেলস অ্যাকুইজিশন, আমি ক্লিকআপ ইউজ করবো, আসানা ইউজ করবো, আমি নোশনে বানাবো, নিজের অন্টারপ্রেনার ভাবা শুরু করে। এই অন্টারপ্রেনার মানে এটা না। আমি কেন নিজের অ্যাক্সিডেন্টাল বলি? আই ডিড নট ওয়ান্ট দিস, আমাকে বানানো হয়েছে, আমি হয়ে গেছি। তোর কাজ হচ্ছে গিয়ে আমার মেজর মেইন যে চিন্তা সারাক্ষণ ঢুকে, যে 30 জন যে নিছি এদেরকে পরের মাসে বেতন দিতে পারবো নাকি। তোর মধ্যে কোনো দায়িত্ব নাই, তুই খালি ফ্ল্যাশে জিনিস চাস। তুই বিভিন্ন সেমিনারে গিয়ে ভিজিটিং কার্ড একটা বানাবি, হাতে 2টা মোবাইল নিয়ে মানুষের সাথে মিটিং করবি, ছবি তুলবি যে আমি অন্টারপ্রেনার সামিটে গেছি, আমি আইটি সামিটে গেছি। তোর ভিতরে হচ্ছে কি খোকলা। বাংলাদেশি মেজরিটি, বাংলাদেশি না পুরো ওয়ার্ল্ডে, কারণ কি আমরা ম্যাক্সিমাম মোটিভেশনাল ভিডিও, পডকাস্ট আর সবকিছু দেখতেছি হচ্ছে অন্টারপ্রেনারদের, এইটা করো ওইটা করো, সবার হ্যাঁ, হ্যাঁ। সাকসেসফুল কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের পরে ওদের ওই মোটিভেশন আমরা নিতেছি। আরে বেটা, আমি যদি নিজের অ্যালেক্স হরমুজির সাথে কম্পেয়ার করি তাহলে হবে? আমার ওর বই পড়ে চুনোপটি কোন একটা লেসন, ওইটাও ডিরেক্ট আমার এজেন্সিতে লাগবে না, কারণ ও হি ইজ টকিং অ্যাবাউট মাল্টি মিলিয়ন ডলার এজেন্সিজ, আই এম টকিং অ্যাবাউট $1 মিলিয়ন এজেন্সি। আমার, আমি কি মাঝে ফ্লেক্স করলাম? যাই হোক, সো এখানে ওটা আমার এখানে অনেক টোন ডাউন করে তোর অ্যাপ্লাই করতে হয়। সো দেয়ার আর ডিফারেন্সেস। অন্টারপ্রেনার ইটস নট আ টাইটেল যে আমি অন্টারপ্রেনার, ইটস Okay. সামথিং, ইটস আ মাইন্ডসেট। মানুষ স্কিল সবারই শেখানো উচিত, এটা অন্টারপ্রেনার মাইন্ডসেটের একটা জিনিস। আমি কাউকে শিখালে পুরোটা শেখাবো, এবং ও যদি Okay. ভালো কিছু করে ও করবে, কিন্তু ও তোর সাথে কোলাবোরেট হয়ে কাজ কতদূর করতে পারে, ওই এনভায়রনমেন্ট রাখার দায়িত্ব তোর। কারণ 2 দিন পর ও যদি আগেই চলে যায়, ও বাড়ি খেয়ে ও আবার ঠিকই আসবে। আমাদের অনেক হয়েছে। সো ইটস আ মাইন্ডসেট, পিপল উইল কাম, দে উইল গেট ট্রেন, দে লিভ। যে কারণে আমাদের লিভ করতেছে মানুষ, ওরা লিভ করে দেখে আমরা নতুন নতুন স্টুডেন্টদের জায়গা দিতে পারি, হুইচ ইজ আ গুড থিং। না গেলে তো বিপদে পড়তাম।
ওকে ওকে তারা ওকে 6 মাস 1 বছরে স্কিল আপ হয়ে চলে যায়, অন্য আমার নুপ পোলাপাইন গুলো আসে। এভাবেই তো জার্নি হয়। ব্যাচ 3 এর জয়েন করতেছে না, হ্যাঁ অবশ্যই। নাহলে আমি 10টা নিতেছি এবার, হ্যাঁ 10 জনের জায়গা দিতাম কেমনে? আমার যদি জায়গা না করতে পারি, আমার তো লিমিটেড। এখন ওই জায়গা থেকে মনে হয় না যে আমার যেখানে আগের যে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে তো আমি আমার মতো করে গাইড আপ করছি, তাদেরকে আমার ক্লায়েন্টের সাথে আমি পরিচয় করাই দিছি। এট এ টাইম কিন্তু ফার্স্টে করাবেন না, যখন আপনার ওই আপনার যে ভরসা যে জায়গাটা যখন আর্ন করে নেবে, আপনি নিজে থেকে বলবেন বা নিজে থেকে দিবেন যে ঠিক আছে তুই আমার এই ক্লায়েন্টের কাজটা একে টোটালি তুই করে ফেল। তো ওই একটা ভয় কাজ করে না যে আচ্ছা আফটার যখন ও আমার এজেন্সি বা কোম্পানি লিভ করবে, তখন ও যখন আমার ক্লায়েন্টকে আবার ম্যানুপুলেট করে ওর জায়গা মতো করে নিয়ে নিবে, ওইটার একটা ভয় কাজ হ্যাঁ, করে না? হ্যাঁ, He's করতেছে। basically তো talking হয়। about his experience. হ্যাঁ, হ্যাঁ, এটা তো হয়ই। Yep. দেখ, দ্য ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার। দ্য ওয়ার্ল্ড ইজ নট ফেয়ার। দ্য ওয়ার্ল্ড ইজ কম্পিটিটিভ। হাঙ্গার গেমস দেখছিস না? ছোটবেলায় আচ্ছা ওইটা বাদ দে। আদি আমলে মানুষ শিকার করতো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। তুই যদি মনে করিস তোর ক্লায়েন্ট এই 4টাই আছে, 4টার থেকে 3জনের 3টা এডিটরে দিছস এবং 3জনে ক্লায়েন্ট নিয়ে চলে যাবে, কেন তোর 4টা ক্লায়েন্ট 5টা হয় না কেন? 8টা হয় না কেন? 10টা হয় না কেন? তুই ক্লায়েন্ট আনতে থাক, তোর তো যাবেই। ক্লায়েন্ট নিজেও তো ভিডিও বানানো অফ করে দিতে পারে। ওয়াই ইউ আর থিঙ্কিং যে আমার এই ক্লায়েন্ট আমার লগে সারা জীবন থাকবে? কোনো ক্লায়েন্ট 2 মাস থাকে, 6 মাস থাকে, 1 বছর থাকে। ক্লায়েন্ট ভিডিও বানানো অফ করে দেয়। তোর ক্লায়েন্ট আনতে হবে, এটাও তোর ট্যালেন্ট। তোর ক্লায়েন্ট আনতে থাকতে হবে, মানুষ করতে থাকবে, নিয়ে যাবে। কয়টা নিবে আর তুই কয়টা আনবি? দিস ইজ দ্য গেম। মানুষ নিবি, ক্লায়েন্ট তো চুরি হয়। আমরা যার কাজ করতেছি ও কোনো না কোনো এজেন্সি বা ফ্রিল্যান্সার থেকে আমাদের কাছে আসছে, হ্যাঁ তার মানে কি আমি ওর সাথে বিট্রে করছি? এভাবে তো করে লাভ নাই। পৃথিবীতে তো লিমিটেড। সো আসে যায়, এইভাবেই হবে। ইউ আর স্কেয়ার্ড ফর দ্য রিজনস, যেটা হচ্ছে গিয়ে সবার ফেস করতে হচ্ছে, আচ্ছা তাই না? মানে your main job as a agency owner is to make sure you bring more client, more work. এর জন্য বলছি এক্সপিরিয়েন্স ছাড়া নামলে এটা হয়। তোর খাবার আনতে থাকতে হবে, মানুষ খাইতে থাকবে। ওকে। এভাবে চিন্তা করবি, শর্ট টার্ম না, লং টার্ম সবসময়। কিন্তু নেগেটিভিটিটাকে কিভাবে ট্যাকেল দিবেন? নেগেটিভিটি, নেগেটিভিটি ইন সেন্স বল, মানে একটু যে বুঝাও। হচ্ছে এই যে আমি সমীর ভাই ক্লায়েন্টটা নিয়ে নিলাম, আমি আউটরিচ করছি, হুম, আমি বলছি রাফাত কি ভালো পারে না, তার থেকে ভালো আমি করব। of উনি course. তো এক টাইমে চুরি করে অনেক কিছু করছে, এক এক জায়গা থেকে সোর্স নিয়ে নিয়ে কাজ করছে, হুম, তার থেকে মেন জিনিস আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, হ্যাঁ। তো মার্কেট খারাপ হচ্ছে না? না, মার্কেট খারাপ কি আছে দেখ, আমার কাছে ইনবাউন্ড ক্লায়েন্ট আসে ম্যাক্সিমাম ফাইবারে, ওগুলাকে মানুষ নিয়ে যেতে পারে। এখানে 3টা জিনিস একসাথে প্লে করে। এক, ওই ক্লায়েন্ট আমার সাথে কেন কাজ করতেছে? অনলি বিকজ চিপ রেট, নাকি দ্য কমফোর্ট আই গিভ হিম অর হার ওয়াইল ওয়ার্কিং, or maybe the credibility. দ্য ক্রেডিবিলিটি, দ্য ট্রাস্ট, দ্য পেমেন্ট সিস্টেম, দ্য ওকে মোডালিটি। আমি আমার 3টা ছেলে টিম বানায় ওকে দায়িত্ব অনুযায়ী করতেছে। আমি যে রিভিউ করে ওকে দিচ্ছি কোয়ালিটি চেক, অথবা সে দেওয়ার পরে কিভাবে অ্যাকসেপ্ট করতেছি, তাকে পার্টস বোনাস গুলা কি দিতেছি, অনেক কিছু এখানে ডিপেন্ড করে। এখন যে এডিটর, আমার শেখানো এডিটর, ও যদি ক্লায়েন্টকে নিয়ে যায় আমার থেকে বেটার এডিট করে, রাফায়ত কেউ এডিট পারে না, এই জিনিসটা যদি হয়, ইটস মাই ফল্ট। Yep. আমি এডিট পারি না, ও আমার তো ভালো এডিট পারে, অবশ্যই আমার ক্লায়েন্ট নিয়ে যাবে। ওর again, your think about the client. আচ্ছা What the client deserves is the best service with the best price. ওরে যে দিবে ও ওর কাছে যাবে। ইফ ইউ ফেইল, ইউ ফেইল। এখন তোর ওইটার কাউন্টার দিতে পারতে হবে। এখন ক্লায়েন্টের সাথে তো রিলেশনশিপে যদি এতটা ভঙ্গুর হয় যে একজন বাড়ি দিল আর ও চলে গেল, তাহলে ইউ নিড টু ওয়ার্ক অন ইউর ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মাই ফ্রেন্ড। যে এক্সেল, এই আসানা, এই নোশন, ক্লিকআপ, এগুলার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি, যেটা আমি গত পডকাস্টে বলছি, দ্য হিউম্যান টাচ, হিউম্যান Okay. এলিমেন্ট। আমাদের অনেক ক্লায়েন্টকে অনেক অ্যাপ্রোচ করে, আমার স্টুডেন্টরা অ্যাপ্রোচ করে, আমাদের ক্লায়েন্টরা আমাদেরকে জানায়, ওকে ওকে। কারণ ওদের এটা পছন্দ না হ্যাঁ যে, রিসেন্টলি যেটা হলো আর হ্যাঁ কি। ওদের এই ব্যাপারটা পছন্দ না যে ওয়াই এরকম কেন করে। প্লাস ক্লায়েন্টরা এটাও ভাবে যে যে তোর আপন হইতে পারে নাই, ও আমার আপন হয়ে আমার সাথে 2 দিন পরে বিট্রে করবে। এখানে অনেকগুলা সাইকোলজি একসাথে কাজ করে। ওকে এত ইজিও না নেওয়া, আনলেস আনটিল আই এম শিটি সার্ভিস প্রোভাইডার। গট তোর ইট। কিছু অ্যাড করার আছে? না ওরা জাস্ট বলতেছে যে ওই চলে গেলে খারাপ লাগে কিনা, এত কষ্ট করে শিখে দিল। হ্যাঁ ওইটা তো আছে, প্লাস হচ্ছে ওই যে আমার যে স্ট্যান্ডার্ডটা, আমার যে লেভেলটা তারা ডাউন করে ফেলতেছে এক না টাইমে গিয়ে। ওইটা আসলে ম্যাটার করে না, কারণ রাফেদ বেটের কথা বলে খালি বারবার আমার কথা যে ইফ ইউ আর নট গ্রোয়িং, নট লার্নিং, ইউ আর ডাইং। হুম, ওকে তো আমার কনস্ট্যান্টলি ইমপ্রুভ করতে হবো, ক্লায়েন্ট সার্ভিস, এডিটিং, আমার স্কিল, আমার রেটসও ইমপ্রুভ করতে হবো। বাট ওই যে বললো যে ভাই ম্যাটার করে ও ক্লায়েন্ট আমার কি দেখে আসছে। আচ্ছা আচ্ছা। ক্লায়েন্ট একটা প্যাকেজ দেখে আসছে, আমার ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আমার এডিটিং স্কিলস, আমার ক্রেডিবিলিটি, রিভিউস, হাবি যাবি। তো ও হয়তো বলতে পারবে যে আমি বেটার এডিট দিতে পারবো, আচ্ছা দিল বেটার এডিট, তাহলে ও জিতে গেছে হয়তো ওটা দিয়ে, বাট আমি কিন্তু হাইরা গেলাম, আমার এডিট তাহলে বাড়াইতে হবে।
হ্যাঁ, আমরা যদি অবশ্যই। নিজের প্রবলেমটা না মানি যে আমাদের প্রবলেম, তাইলে আমরা ইমপ্রুভ করতে পারবো না। তাহলে মানুষের কাছে শুধু পয়েন্ট আউট করবো যে না ও খারাপ, ও খারাপ, ও খারাপ, ওর জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে। বাট আমি আমার জন্য কি করতেছি? আমার লাইফ ঠিক রাখার জন্য। তো ওই ইমপ্রুভমেন্ট আনতে হবে, নাইলে ক্লায়েন্ট চলে যাবে। আপনার কাছে আমি আরেকটা কোয়েশ্চেনে যাই যে মানুষ সেদিনের একটা ব্যাপার থেকে আরকি বলতেছি। এখন মানুষ লিঙ্ক আপ কম করতে চায়। মানে নিজে রিলা আ নিজেই সব, আমি সব, বাট লিঙ্ক আপটা কম করতে চায়। আমার সামনেই মানে আমি যার সাথে কাজ করতে চাই বা যে আমার জনরার বা যার সাথে আমার কাজ অ্যালাইন করে ও আমার সামনেই। বাট আমি তাকে যে জিজ্ঞেস করতেছি না যে, "আপনি কি এটা করেন?" বা "আপনি কি এই সেক্টরে আছেন?" সো এই যে মানুষের যে লিঙ্ক আপ না করার যেই ব্যাপারটা, এটা অনেক আগে থেকেই হয়ে আসছে। এই ব্যাপারটা থেকে বের হবে কিভাবে অ্যাকচুয়ালি মানুষজন? নেটওয়ার্কিংটা। এটা বাংলাদেশের নেটওয়ার্কিং গোড়া থেকে সমস্যা। আমাদের বাংলাদেশে এমন একটা মানুষ, উই আর নট এথনোসেন্ট্রিক। আমরা অনেক গালাই প্রতিবেশী দেশকে। আমি বাইরেও গেছি, বাইরেও কাজ করছি, বাইরের কোম্পানির জন্য কাজ করছি অনেক, সবই মাল্টিন্যাশনালে। সেখানে আমি ইন্ডিয়ান ম্যানেজমেন্টের আন্ডারেও কাজ করছি, শ্রীলঙ্কাও দেখছি, অনেক টাইপের দেখছি। ওদের আর আমাদের মধ্যে মেজর যে পার্থক্য, ওরা যদি ওদের লোক পায়, ওদেরকে উঠানোর চেষ্টা করে যে সব এখানে এরকম হয়ে যাবে। আর আমরা বাঙালিরা, আমরা হচ্ছে গিয়া যতটুকু অ্যাভয়েড করা যায় অন্য বাঙালিদের। ধর বিদেশ গেলি, তুই জানোস ওই বাড়িতে বাঙালি থাকে, তুই চেষ্টা করবি ওগুলোর লগে যাতে যত কম দেখা হয় হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। ঘুরতে গেলে। এরকম নাও আছে, আমি জাস্ট একটা ছোট আচ্ছা। এক্সাম্পল দিলাম। নেটওয়ার্কিং আমরা পছন্দ করি না, কারণ আমরা ভাবি আমি যদি কি করি, আমি কি জানি, ও জানলে ও আমারটা খাই দিবে। আমরা মনে করি কি রিসোর্স অনেক লিমিটেড। আমরা মনে করি আমরা এত ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগি, আমার মধ্যে যেটা আছে এটা যায় না গেলে আমার আর দাম নাই। হ্যাঁ, এটা এটা ট্রু। ইনফিরিয়রিটি কমপ্লেক্সের মেইন রিজন হচ্ছে কি স্কিল ইস্যু। স্কিল ইস্যুটা স্কিল ইস্যুটার মেইন রিজন, ও জানে ওর ভিতরে ফাঁকা, আচ্ছা, আচ্ছা। ও জানে হি গট লাকি। আমি ওপেন শেয়ার করতে থাকি আমার সিক্রেট বা টিপস জানাই, কারণ তুই যদি আমারটা শুই না আমারটা ভালোই হয়ে যাস, হুম, হুম, হুম। আমি ভালো তার মানে আমি আর ভালো না। না, কোথাও না। তুই যদি তোর স্কিল নিয়ে, তোর কমিউনিকেশন নিয়ে, তোর নেটওয়ার্কিং পাওয়ার নিয়ে তোর যদি ডাউট না থাকে, তোর রিসোর্স নিয়ে, তুই ওপেন নেটওয়ার্কিং করবি, কারণ তুই জানোস এক্সটেন্ড হবে, বড় হবে। আমি হ্যাঁ, সেদিন হ্যাঁ, ও অবশ্যই। বিটপাতেও কয়েকজনের কার্ড নিয়ে আসছি, ওদের সাথে আমি যাব নেটওয়ার্কিং এর কারণে কোনো কোলাবোরেশন গেলে। ওকে। কোলাবোরেশনে বড় হয়, ছোট না। কোলাবোরেশনই মেইন। জেমস ওয়েব টেলিস্কোপ যেটা গেছে, যে সবচেয়ে বেশি দূরের যেগুলো দেখতেছে এত বড়, এটা কিন্তু খালি আমেরিকা করে নাই, বিভিন্ন দেশ কোলাব করে। যখন ইউ নিড টু অ্যাচিভ সামথিং রিয়েলি বিগ অ্যান্ড রিয়েলি গুড, ইউ নিড টু কোলাব। ওকে। ইউনিট টু কোলাপ সব ধরনের শব্দ, বাংলাদেশ 2.0 আনার জন্য কিন্তু কোলাপ করতে হয়েছে অনেকগুলা, প্রাইভেট, পাবলিক, এই মানুষ, সাধারণ মানুষ, কর্পোরেট মানুষ, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, নির্বিশেষে প্রত্যেকটা গ্রুপ যখন বড় কিছু করতে, আমি অনেক বড় উদাহরণ দিয়ে দিলাম, আমি জীবনের ছোট কাজও এটা মাথায় রাখা উচিত, যে বড় কাজ করতে হলে মনে হয় যে সবাই নামেন না কেন, আপনারা সবাই আসছেন না কেন। আর যখন তোর ছোট জীবনে একটা এই উদাহরণটা যখন তোর অ্যাপ্লাই করতে হয়, ইউ আর নট কোলাবিং বিকজ ইউর ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগতেছিস, তোর মধ্যে ডাউট আছে যে ও আমারটা জানলে আমার কাছে নিয়ে যাবে। সব সময় একসাথে হলে বাড়ে, ছোট হয় না। আর যদি তোর ভয় লাগে, তাহলে এগেইন যেটা বললাম যে তোর ভিতর ল্যাকিংস আছে, দ্যাটস ইট। ওকে। আমি এত দূর আসতে পারতাম না যদি আমার বন্ধু বান্ধব শ্রমিকরা না থাকতো, এবং প্রাউডলি বলি আমি ওদের ছাড়া আমি কিছু না, আবার আমি না থাকলে ওরাও পারতো না। ইটস আ ফেয়ার পয়েন্ট, দ্যাটস ইট। নাহলে আমি আমার পোলাপাইন ছাড়া পারতাম না, আমার স্টুডেন্টরা না আসলে আমারও এই অর্গানাইজেশন টিকাতেও কষ্ট হতো। এখন তারাও আসতেছে আমাদের এখানে জয়েন করে, আমাদের হাল ধরতেছে। এখানে সবারই কন্ট্রিবিউশন আছে দেখে আজকে এত সুন্দর একটা রুম হয়েছে, এরকম করে বসে আমরা আড্ডা মারতেছি। প্রত্যেকের একটা জি ইম্পর্টেন্স ভাই, আছে। এই ধন্যবাদ জায়গায় একটা জিনিস আজকে আসার একটু জন্য অ্যাকচুয়ালি। হুম, আজকে এর জন্য আসছি তোদের এই জি, সুন্দর আচ্ছা অফিসে। ঠিক আছে। শ্রমিক ভাইকে করতেছি, সেটা হচ্ছে যে আপনি কিন্তু গুরু, আপনার কিন্তু আপনার ফ্রেন্ড সার্কেলটাকে নিয়ে কিন্তু আপনার এই ইন্ডাস্ট্রিতে আসা স্টার্ট আপ হয়। তো ওই জায়গা থেকে কি আপনি মনে করছেন যে রুবায়েত ভাই একটা ছোট ভাই আছে, অনেক বেশি অ্যাক্টিভ ছিল, তাকে আমি নিয়ে নিছি, এন্ড শ্রমিক ভাই আপনি মনে করতেছেন যে গুরুর একটা ইয়ে ছিল, আমি গেলে হয়তো বা আমারও ইয়েটা বেটার হবে, আমার লেভেলটা হাই হবে। উইন হ্যাঁ, উইন এটা সিচুয়েশন আমি আগে অ্যাকচুয়ালি। অ্যান্সার তারপর ও দিবে। সো হ্যাঁ, আমি সেরকম নেপোটিজম করছি। আচ্ছা। নেপোটিজম করে আমি আমার বন্ধুকে আনছি, আমার আরেক বন্ধু ছিল তার ছোট ভাইকে আনছি। আনার পিছিয়ে কি তাদেরকে এটলিস্ট হিন্টস দিছেন, আসবি তোদেরকে টাকা দিব, টাকা খাওয়াবো? হিন্টস কি, আমরা বলছি যা করবো একসাথে করবো, আচ্ছা, আচ্ছা। উইল রাইড টুগেদার, উইল ডাই টুগেদার। ওকে, এটা আছে সৌমিকের সাথেও, এটা সৌমিকেরটা বলুক, এটা আরো গুছায় বলবে। বাট ওকে। আমি নেপোটিজম করছি, আমি আমার স্টুডেন্টদেরকে চাকরি দিই, Yep. অন্য বাইরের মানুষকে নেই না, অ্যাপ্লাই করে অনেক জায়গা থেকে, আমি নেই না, আমি নেপোটিজম করি। এখানে মানুষ যদি আমাকে গালি দেয় যে ভাই আপনি স্টুডেন্টদেরকে দেন, হ্যাঁ আমি গালি খাইতে রাজি, আমি আমার স্টুডেন্ট থেকেই নিব, আমি বাইরের মানুষ নিব না। ভাই আপনি খারাপ, হ্যাঁ আমি খারাপ।
আমি ভাই আপনি খালি ড্রপ আউটদেরকে বেশি প্রায়োরিটি দেন, নিতে চান না। যাদের আমাদের ডিগ্রি আছে, A+ আছে, আমাদের 3.8 আছে, ওদের নেন না। ভালো স্টুডেন্টদের নেন না। স্কিলসটা অনেক হাই আছে। হ্যাঁ, আমাদের সবকিছু আছে। আমরা নাসার প্রজেক্ট করছি, আমরা এই থিসিস করছি, আমাদেরকে নেন না। আপনি ড্রপ আউটদের, যাদের পড়ালেখা করার টাকা নাই, যাদের বাবা বা মা নাই, যাদের বাপ মা গরিব, যাদের টাকাটা দরকার, ওদেরকে চাকরি দিচ্ছেন। আপনি খুব খারাপ, আমাদের দিচ্ছেন। হ্যাঁ, আমি খারাপ। আমি 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 নেপোটিজম করি। আরেকটা জিনিস এখানে এড করবো, এটাই বলে নেটওয়ার্কিং। তারা আমার সাথে ওরকম রিলেশনশিপ রাখছে, ওরকম ভাবে ম্যানেজ করছে, ওদেরকে দিতেছি। নেটওয়ার্কিং এর একটা পাওয়ার তো আছেই, যেটা আগে কাজে দিত। আমি যখন আমার বন্ধু বান্ধব আর এদের থেকে নিচ্ছি এরকম ভাবে, প্লাস টু হচ্ছে গিয়ে এখন আমার স্টুডেন্ট থেকে নিচ্ছি, এটার জন্য যদি দুনিয়াতে মার্কা মারা হই, আমি এরকম মার্কা মারা খাইতে চাই। আমিও চাই মানুষ যাতে ওদের যেসব বন্ধু বান্ধব আত্মীয় ক্লোজ রিলেটিভ যাদের দরকার ওদেরকে নিয়ে উঠুক, বিশ্বস্ত, এবং যাদের দরকার, যারা ড্রপ আউট বা কাউকে পড়াচ্ছে বিভিন্ন কোর্স সেন্টার যা আছে, ওদেরকেই দেখ জব অপরচুনিটি বাংলাদেশে দরকার। এটা আমরা যদি না জাগি, মা কেমনে সকাল হবে? এবার শ্রমিক বল, তুই কেন, তুই রুবাইতের ছোট ভাই। হ্যাঁ, আমি কেন রুবাদ ভাই ছোট ভাই, কারণ আমরা দুজন গোল। হুম। না না না, সেটা বলি না, বললাম যে রুবায়েত ভাইয়ের ছোট ভাই হিসেবে কি আপনি কি তাকে চুজ করেছেন, বা আপনার কেউ আমি কনফিডেন্স রুবাদ হচ্ছে? ভাই আপন ছোট ভাই না। ও, আচ্ছা এটা আচ্ছা, ক্লিয়ার ও কর। জানে না। ওকে ওকে, এটা ভালো, এটা একটা নিউজ ফ্ল্যাশ। তো ওকে ওকে, অনেকে ভাবে যে আমরা আমি এটা মনে করতাম। রুবায়েত সৌমিক, রুবায়েত বন্ধু অনেকে জানে, অনেকে ভাবে যে কাজিন। হ্যাঁ, আবার সৌমিক আমার কোনো একটা কাজিন। কোনোভাবেই কানেক্টেড না। কানেক্টেড আছে এটা। আমি কোনোভাবে কানেক্টেড না, আমি জাস্ট দুজনে সিঙ্গেল, এইভাবে কানেক্টেড। না, রুবায়েত সিঙ্গেল না। রুবাদ ভাই সিঙ্গেল। আচ্ছা আচ্ছা, আমার লিটারালি রেস্টুরেন্টে যা ঝগড়া করতেছে ওয়েটার যে ভাই আপনারা দুজন ভাই। হ্যাঁ ভাই, বাট ওইভাবে ভাই না, না আপনার আপন ভাই। আমরা সেটা জানি, যতটুকু মানে আমি আম- অন আ- ক্যামেরা দেখছি আর কি। আমি তো সব জায়গায় বলি। এটা গুড থিং। হ্যাঁ, আমরা হ্যাঁ, তার মানে আমাদের বন্ডিং এরকম এমন হয়ে গেছে। Yeah. তিনজনের চেহারা মিলে, কারণ হলো তিনজন একটু গোলগাল, হুম। তিনজনই কালো, এক একটা শেডের উপর অনেক ফর্সা। ও অনেক হ্যাঁ, ফর্সা, জি। হ্যাঁ। তো আবার দাড়ি, চাপ দাড়ি, একই হুম। সেট, ঘুরা ফিরা সিমিলার হেয়ার কাট। আমি হেয়ার কাট চেঞ্জ করতেছি রুবাইদ ভাইয়ের জন্য। হুম। তো এর জন্য আমি হইলাম রাফায়েত ভাইয়ের চিনি ছোটবেলায়, দেখছি কয়েকটা ভিডিও, ওকে, পরে তেমন ভাবে রেগুলারলি দেখা হয়নি। পরে যখন হাউ কিউট সিরিজ আনছে, আচ্ছা আচ্ছা, তখন আমি একদম রেগুলার ভিউয়ার হয়ে গেছি। আমার ফ্রেন্ড, অনেক পুরান ফ্রেন্ড শিপ্ত, এখানে আমার এখন ওয়ান অফ দ্য মোস্ট সিনিয়র এডিটর্স। ও আমার ভাই দেখ অনেক মজা, অনেক ফানি, দেখতাম। পরে কোন একভাবে রাফায়েত ভাইয়ের যে একটা গ্রুপ ছিল জীবনমুখী গ্যাং, অরিজিনালটা, জি জি, লিন্ডা আপু, নকলটা না। তো ওইখানে আমি মিমস বানাইতাম, ওইখানে ওকে মিমস থেকে রাফায়েত ভাইয়ের সাথে পরিচয় হয়, অনেক অফেন্সিভ জিনিসপত্র করতাম। ওকে, ওইভাবে নেটওয়ার্কিং হয়ে আগের গেছে। থেকে কোনো পরিচয় ছিল না। আগে কোনো পরিচয় ছিল আচ্ছা না। আচ্ছা, তো আমার ওটার জন্য কোনো টাকা দেওয়া হইতো? না, আচ্ছা, ফ্রিতে করতাম। ফ্রিতে মিমস করছেন, ফ্রিতে করতো। মিমস ফ্রিতে। তো তখন ছিল আচ্ছা ভাই পাত্তা দিতেছে, আমার নাম জানে, পোস্ট শেয়ার দিতেছে, বাহ। একটু ভালো লাগাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এমন টাইপের। ওকে, তো ওই যে রাফায়েত ভাইয়ের ফেমটা আমি কখনো দেখিনি, বাট আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর দেখতাম, পিউডিপাই। এখন জানি না পোলাপাইন চেয়ে নাকি, পোলাপাইন মিস্টার বিস দেখে। হ্যাঁ না হ্যাঁ, চিনি তো না। চিনেন, পিউডিপাইয়ের এক এডিটর ছিল ব্র্যাড ওয়ান। ওকে, তো ও সবসময় পোক করতো একজন আরেকজনরে। তখন তো রাফায়েত ভাইয়ের বাংলাদেশের পিউডিপাই, আরে বাইরে যদি এডিট হতো মজা হতো, বাট আমি এডিট পারতাম না। ওকে ওকে, তো রাফায়েত ভাইয়ের সাথে আস্তে আস্তে পরিচয় হয়, এটা অনেক বড় কাহিনী, না যায় ওইখানে। রাফায়েত ভাই একটা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি অফিস নিব, নিয়ে তোদের এডিট শিখাবো হাবি যাবি। তো ভাবতাম আরে হইব না। রাফায়েত ভাই বলতো একটা অফিস নিব, প্রতিটা রুম আলাদা আলাদা ওয়ালের রং করা থাকবো, অনেকগুলা সেট হইব, সবার ব্লগে থাকবে, আমরা দেখতে এমন এমন পাচ্ছি। ভিডিওস বানাবো। হ্যাঁ, অ্যাকচুয়ালি করছে এগুলা, আপনারা দেখতে পাচ্ছেন actually। বাট তখন বিশ্বাস হয় না, মনে হচ্ছে আচ্ছা ভাই কইতাছে স্বপ্ন, হয় নাকি সব স্বপ্ন পূরণ চাপাবাজ। হয় নাকি? ভদ্র ল্যাঙ্গুয়েজ সোভস করতেছে। সোভস ঢাকার যে স্টুডিও আর এটা আলাদা না সেম? সব আমাদের আমরা সবাই শোঅফস ঢাকা, যেখানে যাই ওইটা স্টুডিও হয়ে যায়। বাট শোঅফস ঢাকা আসলে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, ইট ওয়াজ নট আ স্টুডিও। আচ্ছা। ইট ওয়াজ আ এটা কি প্লেন কার্ডবোর্ডের উপরে ছাপানো এটা cutout poster। এটা কি বাসার মধ্যেই? ওইটা আমার রুম। এটা সৌমিককে দিয়ে দিছে, ওটা এখন সৌমিকের, ও আচ্ছা। ওর রুমে। ওকে ওকে, তো আমার কাছে কখনো মনে হয় না যে রাফায়েত ভাই আমরা উর্বর শ্যাডো করতেছে বা কিছু একটা, বা রাফায়েত ভাইয়ের ছায়ার তলেই থাকতে চাই, কারণ আমার এখন অনেক কিছু শিখার আছে। ভাই যখন একবার বলবো যে আমার ছায়া কভার করে ফেলাইতেছে, আমি আর পারতেছি না ছায়া দিয়া, তুই বাইরে হয়ে কিছু কর, তখন আমি চিন্তা করব। এর আগে আমার কোনো চিন্তা নাই। আর আমি অ্যান্ড্রু টেটের মনে একটা ভিডিও দেখলাম যে নেভার ট্রাই টু ওভারশ্যাডো ইওর মেন্টর। ওকে, ওভারশাইন মানে একটা রুমে আছে, আমি কখনো ট্রাই করবো না যে আমি রাফায়েত ভাই থেকে স্মার্ট দেখানোর। তাহলে কারণ আমি জানিও না আমার থেকে স্মার্ট, আমি জাস্ট ২-১ জন ৪ জন মানুষের সামনে ওভার স্মার্ট করতে যায়া উনার ছোট করবো না, এমন টাইপের। তো আমার কাছে কখনো মনে হয় না এমন, আমার বড় ভাই আমার সবসময় আমার থেকে বড়ই থাকবে। আমি যত বড়ই হই না কেন, বড় ভাই আমার থেকে বড় থাকবে। কিন্তু একটু নিজের ওই ইয়েটা থাকে না, যে নিজের স্টোরেজটা, ক্যাপাবিলিটি একটু একটু হাই করে দেখাই, এটা তো সবাই চায়। ওটা সবার আগে আমার বাইরে প্রমাণ করতে হতো আমার, যে আমি যেটা সবাই বলি যে যখন কেউ বকে ২ ভাবে নিতে পারো। এক, আমি ভাইরে প্রুফ করে দিব,
আরেকটা হলো ভাইরে আমি দেখাবো যাচ্ছে ঠিক আছে আমি আহ, পারি। আমি পারি, মানে আমার ভাইরে আগে প্রমাণ করতে হবে। দুইটা ভাই বাজে, ভাই আমার বকছে, ভাই উপর রাইগে আমি পুরো প্রমাণ করে দেখে দিব, একটা ভাই যেটা বলছে ওটা আমি ট্রাই করে দেখি কি হয়। ওকে। তো এখানে না ওর সাথে একটু অ্যাড করি ওর যেটাও বলতে ওর একটা মানুষের মেন্টর, বস বা বড় ভাই যেরকম এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। ফর এক্সাম্পল, আমার দুইটা উদ্দেশ্য আছে। ওকে। এক হচ্ছে গিয়ে আমি চাই পার করে যাক, লিটারেলি ও জীবন কল্পনা করানোর একটা কন্টেন্ট ক্রিয়েটর হবে। এখন লিটারেলি ও পডকাস্ট করতেছে 1-1.5 ঘন্টা ধরে বসে বসে, এবং আমি ওকে পুশ করি, তোর ইনস্টাগ্রামে এটা পোস্ট কর, আচ্ছা। এই রিলটা পোস্ট কর। আমাদের ডিজিটাল রবার্ট স্কুলে ওর ইয়েগুলা যাচ্ছে, এবং মিমস গুলো বেশি দেখি আমরা। লাস্টের দিকে দুজনের চেহারা যাচ্ছে কোর্সের ইনস্ট্রাক্টর হিসেবে। জি। এভরিওয়ান শুড গেট হোয়াট দে ডিজার্ভ, অর মানে ডিজার্ভই আমি বলবো, এবং ভালোভাবে ডিজার্ভ করে। নাম্বার ওয়ান, আই ডোন্ট ফিল জেলাস, আই ফিল প্রাউড যদি আমার থেকে মানুষ যায়, তাদের দেখলে মোটিভেট করে। আরেকটা রিজন হচ্ছে গিয়ে আই উইল নট বি লাইক দিস সব সময়। আমার বয়স হচ্ছে, আমার রেসপন্সিবিলিটি এদের থেকে আসতে আগে এখানে বেশি ছিল, এখন আমার বাসায় বেশি হয়ে যাচ্ছে। জি, অবশ্যই। আমি জানি না আমার হেলথ প্লাস আমার বুদ্ধি নতুন ইয়াং জেনারেশনের সাথে কতদিন ম্যাচ পারবো। করবে কিনা। আজকে আমি ওদেরকে দেখতেছি, অনেক কিছু আমার বলার আছে, যারা ওরা ছাড়ায় চলে গেছে এবং যাচ্ছে প্রতিনিয়ত। জি। এক্সপেরিয়েন্স আসলে তুই আগে জন্মাইলে তুই একটু আগে দুনিয়া বেশি দেখবি, এটা তুই কিছু স্বাভাবিক। করতে পারবি না। কিন্তু আমিও এরকম ছেলে পেলেদের পাশে আছি, এবং আমি চাই আমার যখন লাগবে ওরা আমার টেক কেয়ার করুক। সিচুয়েশন যে কোনো সময় ঘুরতে পারে। যখন শ্রমিক আসে, হি নিড এ জব, ওকে। এমন একটা দিন আসতে পারে আই নিড আ Also জব, job. Yeah. অথবা আই নিড পিপল টু টেক কেয়ার অফ মি ফিনান্সিয়ালি অর মেন্টালি, ওর যেভাবে হোক। এই জায়গায় গুরু একটা জিনিস একটা অ্যাড করি, সেটা হচ্ছে ওই যে থাকে না সিনিয়রদেরকে শিখানোটা বেয়াদবি, এটা কি আপনি কি আসলে না মনে না, আমি করেন? ওইভাবে দেখি না। আমি কারণ শ্রমিক আমাকে প্রতিনিয়ত জিনিসপত্র শেখাচ্ছে, আমি ওরে রুমে, ইভেন আমাদের এডিটররা। সামনে থেকে না ভাই, শিখানোটা কি এটা বেয়াদবি হয়ে আপনার যায়? ভাইয়ের যদি এটার মধ্যে আপনার মধ্যে নাও থাকে, বাট পুরানো যুগের একটা কোট আছে যে দর্জি তার শেষ সেলাইটা তার শিক্ষার্থীকে শেখায় না, বা যে শিখতে আসে সেটা শেখায় না। এখন হ্যাঁ, এটা তো জেলাস, তারা ইনফিরিয়র। আমি যদি আমার শেষ সেলাই শিখাই, এর পরের দিন আমি আরেকটা সেলাই করব, আমার সেলাই কখনো শেষ হবে না। ওরা আমার থেকে এডিটিং এ সবাই পার হয়ে চলে গেছে। অনেক জায়গা আছে যেখানে ওরা পার হওয়ার পরে প্রতিনিয়ত আমার কিছু একটা নতুন আসতেছে, ইন্টারেস্টিং কিছু আসতেছে, ওইটাকেও পার করে চল। আমার কথা হচ্ছে কি, দ্য ডে ইউ স্টপ কন্ট্রিবিউটিং ইজ দ্য ডে ইউ শুড কল ইউর সেলফ ডেড। Okay. এবং আরেকটা যেটা আমার এটা রিজন, আমি চেষ্টা করি যতদিন এই গ্রুপে আছে আমি কন্ট্রিবিউট করার। আমি আজকে যদি আমার কিছু হয়ে যায়, আল্লাহ না করুক, দুজন আমার সব টেক ওভার করবে, সৌমিক আর আমার বউ। এবং আমি ওইভাবেই করছি যে ওদের কাছে একটাই শর্ত। সৌমিক আমার হচ্ছিল এইদিকে দাঁড়াই কথা হচ্ছিল যে আমি মরে গেলে কিন্তু আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব তোর, তুই দেখবি। ও জানে অনেক কিছু। বলে ভাই আপনি মরে গেলে আর রাইখা লাভ কি, সবকিছু আর তো আমার কোনো কিছু ভ্যালুই নাই, আপনি না থাকলে আমি কি করবো, এইডি কোয়েন না। আমি জানি ইটস নট ফর মি, ইটস নট ফর ইউ, ইটস বিগার দেন দিস, ইটস ফর দেম। আমি মরে গেছি দেখা মানুষের আজকে 30টা মানুষের চাকরি চলে যাবো, সেটা দেখবো এটা না আমি। এটা একটা ভয়ঙ্কর ইয়া। ওরা বেশি কানবো আমি মরছি দেখা না, আমার চাকরি গেছে দেখা, এরকম হয়ে যাবে। জি। হোয়াটস দ্য পয়েন্ট? ইফ আই ডাই দে শুড কন্টিনিউ ইট। লেগেসি মেগেসি কিচ্ছু না, কারো চাকরি যাতে না যায়। আচ্ছা। এই যে ডিজিটাল ড্রপ আউটসে, ইটস নট ওয়ান ম্যান শো, ইট ওয়াজ নেভার ওয়ান ম্যান শো, ইটস দ্য সাপোর্ট সিস্টেম। আমার কো ফাউন্ডারের সবকিছুর উপর প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন। দ্য পডকাস্ট, ইউ সি হাউ মেনি পিপল আর হেল্পিং, ইউ ক্যান সি রাইট। জি। আমি চাই ওরা প্রত্যেকে বাইরে বের হয়ে আসুক, এবং ডিজিটাল ড্রপ আউটস রাফায়েত ভাই আছে দেখে কিনুক, এটা যাতে না হয় ড্রপ আউট স্কুল। ইটস দ্য প্রিন্সিপালস দ্যাট মাই টিম, সৌমিক আর সবাই আর ড্রাইভিং। আর লাস্টলি, অফকোর্স এরপরে তুই কিছু বলতে চাচ্ছিল, এটা নিব। লাস্টলি, আমার এই হাত সব সময় এভাবে চলবে না, হ্যাঁ, আমার এখানে গিয়ে মাথাও আপনার চলবে ফ্রিজ না। হয়ে যাবে। এক সময় আমি পারবো না, জি। অথবা আমি রিটায়ারমেন্টে যেতে যাব। আমি অবশ্যই। আমার ফ্যামিলিকে, আমি ওদেরকে বলি আমি আমার পোলারে টাইম দিতে চাই। এখনো তো হচ্ছে না যে হ্যাঁ, তো জিনিসটা। আমি যখন টাইম দিব, আমি চাই আমি আমার ওই রিটায়ারমেন্টটা চাই যেটা ওরা আমারে দিবে। কারণ ওদের থেকে আমি কম করে হলো 10-11 বছর করে বড়। হ্যাঁ, হ্যাঁ, এক অবশ্যই। যুগ করে বড় সবাই থেকে। যখন আমি পারবো ওরা, তার মানে আমি ধরে নিচ্ছি ওরা আরো এক যুগ টানতে পারবে। ওকে। তো ওই টাইমটা যাতে আমি রিল্যাক্স করতে পারি। আফটার 40 আই ডোন্ট ওয়ান্ট টু ওয়ার্ক, they should do the heavy lifting so that I can enjoy my life. One day they will enjoy their life and someone else should do the heavy lifting. এইভাবে করেই হতে হবে। এটার জন্য কিছু ধরে রাখলে পারবো না, ট্রাস্ট করতে পারতে হবে। নাহলে কোনো ছাগল ওর ফাইবারে যেটা জীবনে চায়ও নাই, পাসওয়ার্ড দিয়ে বসে থাকবো। মানে এই জিনিসটা হচ্ছে কি আমাদের মধ্যে ওই জিনিসটা একদম নাই, যে ন্যাচারাল কোনোদিন জিনিস। ও
খায় দিবে, কোনোদিন করে দিবে, কোনোদিন এটা করে দিবে। ইটস নট অ্যাবাউট আস এনিমোর, ইটস অ্যাবাউট দ্য পিপল হু হ্যাভ এক্সাইটেড হয়ে হায়ার্ড। ওকে। হুম। উই নিড টু প্রোটেক্ট দেয়ার লাইফ, দেয়ার জব, দ্যাট শুড বি দেয়ার। আজকে ও যদি আমার কালকে এসে বলে ভাই আমি আর পারবো না, কোনো ফাক দিস শিট, তোর এখন এটা কইরা তোর করতে হবে, বিকজ আমরা করে ফেলছি অনেক আকাম, ওদের জন্য হলে তোর দাঁড়ায় থাকতে হবে। আর যদি না করতে চাস তাহলে হায়ার করা বন্ধ করতে হবে, বিজনেস আস্তে আস্তে গুটাতে হবে, আমার এই মানুষকে জায়গাটা অন্য সুযোগ দিতে হবে, ওকে। ওদের অন্য ব্যবস্থা করতে হবে। সবাই চলে যাবে, যেদিন রুমে তুই আমি আর রুবাই দাঁড়ায় থাকবো ওই দিন ওইদিন ক্লোজ ভাঙবো, করবো। যে লেটস ক্লোজ ইট। বাট কোনো একটা মানুষ আমাদের উপর ডিপেন্ডেন্ট থাকা অবস্থা আমরা এটা করতে পারবো না, বিকজ আমরা ওদেরকে আনছি স্বপ্ন দেখায়, হ্যাঁ, আমরা অবশ্যই। ওদেরকে আনছি বিকজ উই আর ডুইং গুড। আমাদের আজকে এই অবস্থায় আনতে তারা আমাদের হেল্প করছে, আর ওদেরকে জাস্ট আমাদের আর ভাল লাগতেছে না ফালায় দাও, এটা হবে না, ইউ ক্যান নট। এটা অনেক বড় একটা কি বলবো এটা লাক্সারি যে কোনো একজন মানুষের পাওয়া যার উপর রিলাই করা যায়। Yep, yep. তো আমার কেউ ছিল না যে আমারে বলবো যে এইখানে এইভাবে খেললে ভালো খেলবি, এইভাবে ব্যাট ধরে, এইভাবে বল লাথি দেয়, এই পড়াটা পড়বি, আমার সময় এমন ঝামেলা হয়েছিল, এই ভার্সিটিতে পড়তে হবে, এই কলেজে পড়তে হবে, কেউ ছিল না। তো আমি লাকি আমার লাইফের যে এই ফেজটা দেখে আমি বড় হয়ে পেয়ে গেছি, রেডিমেড বড় ভাই। হ্যাঁ, অবশ্যই। আর ভাগ্য অনেক ভালো যে বড় ভাইরা ভালো। আমি রাফাত ভাই রুবেল ভাইয়ের কাছে যে কোনো টাইমে ভাই ভাই পারবো না হইব না, মাইরা হোক আদর করে হোক বুঝায় পারবি, ওটুক সাহস দেয় আমারে। আর আমার কখনো মনে হয় নাই যে কিছু ভাই হোল্ড ব্যাক করতেছে। আমাদের যেটা হয় যে সবচেয়ে বেশি কি রিসপেক্ট আর টাকা, এই দুটাই বড় জিনিস যে কোনো অবশ্যই। জব সেক্টরে, যে কোনো ফর আ মেন। ফর আ ম্যান অ্যাকচুয়ালি। আচ্ছা। তো রাফাত ভাই রুবাই ভাই সবসময় পুশ করে ক্যামেরার সামনে যা, আমি ইচ্ছা করে ক্যামেরার পিছনে এই এই ডায়লগটা বলবি ছোট থেকে, মানে আগে থেকেই যখন আমরা ফানি ভিডিওস বানাই, শুধু ফাইবারে না, এই বড় ক্লায়েন্ট এডিটটা তুই করবি, তুই পারবি, সাহস দিত। আর টাকা পয়সার যেমন কখনো বলতো না ভাই বেতন বাড়ান, ওকে। বাড়ায় দিছে আগে। আর আমিও চেষ্টা করি যে এমনই থাকতে যে থাকুক সবসময় ভাইরা বড়ই থাকুক, তাইলে আমি আমি খুশি থাকতে পারবো। হুম। বাট আমিও এখন শিখাই মানুষদেরকে, ভাইরা যেটা আমার শিখাইছে আমিও শিখাই। আমিও দেখি যাচ্ছে ওরা এমন বিহেভ করলে কতটা খারাপ লাগে। কিন্তু এই এই যে শিখানোর জায়গাটা যেমন যেমন আমরা অলওয়েজ তাকে তো গুরু মানি, মেন্টর উনি। তো উনি কিন্তু কিছু শিখতে চাচ্ছে না। আপনার কিন্তু এজে অনেক সিনিয়র, স্কিলসও সিনিয়র, এক্সপিরিয়েন্সও সিনিয়র। এই যে সামনে থেকে যে গিয়ে আপনি যখন বলেন ভাই আমি এই জিনিসটা শিখাবো, আপনি এটাতে আসেন, এটা উনি কিভাবে নিতেছে? এটা অ্যাপ্রোচের ব্যাপার আছে, অবশ্যই অ্যাপ্রোচের যে ব্যাপার আমি আছে। আপনাকে একটু হেল্প করতে হ্যাঁ, চাচ্ছি। সবচেয়ে ইজি দেখেন, দেখো দেখো আমাদের কোর্সে এভারেজ স্টুডেন্টদের এজ কিন্তু 28 থেকে 30, যদি এভারেজ করো। আচ্ছা, আচ্ছা। কয়েকজনই আছে খুব বিলো 25, 26। অলসো 10 হ্যাঁ, 10 প্লাস। তো ৩-৪ জন আছে হয়তো প্রতি ব্যাচে, ৩-৪ জন থাকে যাদের বয়স 18 এর নিচে, হ্যাঁ, অবশ্যই। যাদের বয়স 20 এর নিচে। জি, আমার বয়স হলো 23। তো আমি এমন লোকদেরও শিখাইতেছি যাদের এজ 45, অবশ্যই, 50 এর কাছেও আছে এমন লোকজন। অবশ্যই। তো তারা যদি নিতে পারে তাহলে আমি ওনারা কেন শিখাইতে পারবো না? অবশ্যই আমি, কারণ অ্যাপ্রোচ করি ডিফারেন্ট ভাবে। রাফেদ ভাই যেভাবে অ্যাপ্রোচ করে, কারণ রাফেদ ভাই কইরা ফেলছে জিনিসগুলা। রাফেদ ভাই সব থেকে বড়। তো রাফেদ ভাইয়ের অ্যাপ্রোচের স্টাইল আমার অ্যাপ্রোচের স্টাইল সবসময় ডিফারেন্ট হবে। রাফেদ ভাই যদি একটা কথা বলে, একটা বকা দিয়া, সেটা হবে ভাই শাসন করছে। আমি যদি একটা জিনিস বকা দিয়ে বলি সেটা হবে বেয়াদবি। হুম। ওকে। তো ওই জিনিসটা আমার সবসময় মাথায় রাখতে হয় যে আমার এজ পার্থক্য মনে হয় ওইভাবে বুঝাইতে হবে। তো রাফেদ ভাই যদি ভাই আপনি তো পারেন না, এমনি আপনার থেকে বেশি পারি আমি, তাহলে তো রাফেদ ভাই হয়তো নিবে, বাট অবশ্যই মাথায় চলবো যাচ্ছে ঠিক আছে, একটু বেয়াদবি সেন্টার বেয়াদবি করে যায়। বেয়াদবি করে ফেলছে, খারাপ লাগছে। হ্যাঁ, হ্যাঁ, তো অবশ্যই। আমার অ্যাপ্রোচ সবসময় এমন থাকতে হবে ভাই এই জিনিসটা এইভাবে করা যায়, কিন্তু আমি ট্রাই করছি সুন্দর। ওই যে আমরা বলি না ভাই একটু হেল্প নিবো, কিন্তু অনেকে এই জিনিসটা নিতে চায় না যে হেল্প লাগলে আমাকে বলিস। অনেকে আবার এটা মনে করে যে না শিখাতে চাচ্ছে সামনে থেকে। সামনের জনের মতো থাকতে হয়। রাফেদ ভাই এই দিক দিয়ে অনেক ফার্স্ট। রাফেদ ভাই যদি মনে করেন এখন আমি 26 বলে চালাই দিতে পারবো, কারণ ওনার মিম সেন্স, পরে হইলো পপ কালচার রেফারেন্স আজকের বাচ্চাদের মতো, অথবা এখন আমার অনেক ম্যাচ করতেছে। হ্যাঁ মানে ওই কি বলে ওটা, রিস টিস সবই বুঝে। আচ্ছা। তো নিতে পারে। তো নিতে পারতো হয়। তো রাফাত ভাই অনেক জলদি অ্যাডাপ্ট করতে পারে যে কোনো কিছু। রাফাত ভাই শিখতেছে বলে রাফাত ভাই রাফাত ভাই। হ্যাঁ, অবশ্যই, তা তো অবশ্যই। আচ্ছা, যেহেতু এই পোর্শনে আছে, সো আমি আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাইছিলাম, বোথ অফ ইউ। সো ডিজিটাল ড্রপ আউট নিয়ে আপনাদের ভিশনটা অ্যাকচুয়ালি কোন লেভেল পর্যন্ত, বা কোন জায়গায় ডিজিটাল ড্রপ আউটকে অ্যাকচুয়ালি লাস্টলি আপনারা দেখতে চান? অবভিয়াসলি ইন্টারন্যাশনাল, ওকে। নট ন্যাশনাল। আমরা ন্যাশনাল বাউন্ডারি, আমি কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রশ্ন, আমার কথা হচ্ছে কি ছোট একটা জায়গায় থাকবো না। আমাদের ইচ্ছা বিভিন্ন জায়গায় থাকবে। ইভেন ইফ ইউ আস্ক মি, আমরা কথা বলতেছিলাম সেটা নেপাল হোক, দুবাই হোক, ফিলিপাইন হোক, বিভিন্ন জায়গায় বাঙালি আছে হুম। এবং অনেক লেবার টাইপের কাজ করতেছে, ড্রপ হ্যাঁ, আউট হ্যাঁ, এটা লেবার বাংলাদেশ টাইপের, থেকে নেওয়াই হচ্ছে। কিন্তু হুম। স্কিল আছে,
সেন্স আছে, ক্রিয়েটিভিটি আছে। এই যে দুবাই গিয়ে আমাদের প্ল্যানকে আমরা আলাপ করি, ওখানে যারা লেবার করতেছে, আমাদের তো কর্পোরেট মানে ইনভেস্টর ভিসা, ওকে। এরকম ভাবে আমরা যাইতে চাই যে ওদের কাছে ওদের পাসপোর্টও থাকে না মালয়েশিয়া সব জায়গায়। আচ্ছা। আমরা ওইটা গিয়ে চেঞ্জ করতে চাই। আমরা ওখানে যাব, 2-4টা করে নিব, ট্রেন আপ করব, যেটা এখানে করতেছি। আর স্টুডেন্টস বল যাই বল, ওদেরকে উইল মেক দেম ফ্রি অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং উইথ, বরঞ্চ তারা আমাদের হেল্প করবে, তারা অনেক কিছু জানে, তারা হেল্প করবে ক্লায়েন্ট অ্যাকুইজিশন সব ডেমোগ্রাফিক্স ওটা সম্পর্কে কি হ্যাঁ, টার্গেট অনেক হিসেবে কিছু। হ্যাঁ, দেখতে চাচ্ছেন ভিডিও তাদের এডিটর? আমরা যেই কাজ করি তখন ওকে, তখন ওকে। আমরা যদি রিয়েল এস্টেট করি, ভিডিও এডিটিং করি, ইভেন তখন তো আমরা বেশি ক্লায়েন্টের সাথে সামনাসামনি শুট মিট করব, করব, হ্যাঁ। মিট করে শুটও করব, জি। ওদের কন্টেন্ট বানায় দিব, লিখে দিব। এডিটর হলে এডিটর, আমরা তো এডিটর বানাইতেছি। হ্যাঁ, অবশ্যই। তো এইভাবে করে দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেটাই হোক, ইটস আ ড্রিম, ইটস আ ভেরি ভেগ ড্রিম, ওকে। বাট ইটস দেয়ার। অ্যান্ড দিস ইজ ওয়ার উইল গো ইনশাল্লাহ। 2025-এ ফার্স্ট স্টেপটা নিব আমরা। আস্ক মি, দিস ইজ দ্য ড্রিম। এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল সব জায়গায় আমরা করব। আমাদের ফোকাস একটাই, ড্রপ আউটদেরকে এম্পাওয়ার করা। এটা সবসময় ড্রপ আউট, আমি ভার্সিটি পড়ি না, আমি পড়তে পারি নাই, এটা কাউকে ছোট করার জিনিস না। ইফ ইউ হ্যাভ দ্য স্কিলস, it should not be a deciding factor of your life. ওকে। It never. এই যে আমাদেরকে যে কালচারালি নর্মটা বানায় ফেলছে, আই ওয়ান্ট টু ব্রেক দ্যাট। আজকে তুই পড়লেও দেখ তোর দাম নাই, তুই যদি ডিপ্লোমা করস তোর দাম নাই, তুই কোন দিবেন না। ভার্সিটি পড়স, তুই এই টেকনিকে পড়স, ওইটা করস, তুই ন্যাশনাল পড়স, তোর দাম নাই। না, না। তুই নর্থ সাউথে কেন পড়স না, তুই বিউপি কেন পড়স না, তুই আইবিএ কেন পড়স না, তুই ডিইউ কেন পড়স না, বিভিন্ন ওইখানেও কম্পেয়ার। তুই যদি পড়ালেখাও করস, তুই কোন ভার্সিটি পড়স, তখন ওইটা নিয়ে জাজ হবে। কোন ভার্সিটি, কোনটা আইভি লিগে আছে, কোনটা নাই। তারপরে তুই তুই যদি কোন পড়ালেখা ডিপার্টমেন্ট চুজ শেষ করছে, করে, হ্যাঁ, হ্যাঁ। কোন ডিপার্টমেন্ট, বিবিএ আবার পোষা, তুই তারপরে বাইরে হওয়ার পরে চাকরি করলে তুই কোথায় চাকরি করস, এজেন্সি, স্টার্ট আপ, কর্পোরেট ব্যাংক। না মাল্টিন্যাশনাল। তো তোরে তো মাইন্ডসের টানার লেগা তো জিনিসের অভাব নাই। হুম। আমি পুরো জিনিসটাই ভাঙা ফেলতে চাই। স্কিলস কিং, স্টোরি যেমন কিং বলি, স্কিল ইজ দ্য কিং। তোর যদি জিনের মধ্যে এথিক্স, স্কিলস আর ক্যাপাবিলিটি থাকে, ইউ শুড বি আনস্টপেবল। এবং বাংলাদেশে আমরা ড্রপ আউটদের নিয়ে আগাতে চাই, কারণ বেকারত্বের হার হয়, কতজন শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, কিন্তু ড্রপ আউট হচ্ছে গিয়ে কয়টা মানুষ পড়তে পারে নাই, সেটা যে কোনো হোয়াট এভার রিজন দ্যাট ইজ, ওদেরকে নিয়ে আমরা করব। উই ওয়ান্ট টু বি দ্য স্টার্ট। এখন পর্যন্ত আজকে স্যাড লাগে, 1 বছর হয়ে গেল, 1 বছর হয় না, এখনো হয়ে যাবে ডিজিটাল ড্রপ আউটস এর। আমি খুব কম কর্পোরেটই এখনো দেখতেছি বা স্টার্ট আপ বা এজেন্সি যারা ড্রপ আউট নিয়ে আগায় আসতেছে। কথা বলে স্কিল করো, আমাদের কোর্স করো, বা এইভাবে করো, ট্যালেন্ট দিচ্ছে, ভিডিও বানাচ্ছে, পার্সোনাল ব্র্যান্ড করতেছে। কেউ এখন পর্যন্ত পাবলিকলি এসে চিল্লায়া বলতেছেন আমি ড্রপ আউট হায়ার করবো। লোক দেখানি কাজে সার্টিফিকেট এক্সপেরিয়েন্স ছাড়া নেয়, দেয় ফালতু কাম। লোক এক্সেল শিট মেক করে। কে যারাই মোটিভেট করতে, তুই চোখ বন্ধ কর, বাংলাদেশের প্রত্যেকটা এন্টারপ্রেনার বাইর কর, প্রত্যেকটা মানুষ বাইর কর যারা বলতেছে স্কিল আপ করো, এরকম ইম্পর্টেন্ট। কয়জন অ্যাক্টিভলি আইসা আজকে আমরা বলার পর একবার একজন একো করছে আমাদের সাথে যে না আমরা হিউজ ওর সাথে echo, রেসপন্সিবিলিটি। হ্যাঁ, এই রেসপন্স একো করতেছি যে আমরা সার্টেন সব আমাদের যেমন সব ড্রপ আউট চাই, হ্যাঁ। সব ড্রপ আউট চাই। হ্যাঁ, না, আমাদের কোটা হচ্ছে গিয়ে সব ড্রপ আউট 10% হচ্ছে গিয়ে হুম, ভুয়া হুম, হইতে হ্যাঁ, পারে। হ্যাঁ। আচ্ছা, এডুকেশন। মানুষের 10% নেই ড্রপ আউট। ড্রপ আউট মানে অশিক্ষিত না, ড্রপ আউট মানে ফকিন্নি না, ড্রপ আউট মানে আনস্মার্ট না। একটা টাইমে গিয়ে ও পারতেছে না। হ্যাঁ, এই জিনিসটা চেঞ্জ করবো। যেই ভাবে পড়ালেখার মানুষ, এডুকেশনের খরচ বাড়তেছে, এডুকেশন আর মৌলিক অধিকারে থাকবে না আমাদের দেশে। ব্যবসা হয়ে গেছে তো না, এগুলো। এটা তো এক তো ব্যবসা, আর দুই ইটস ভেরি হার্ড, রাইট? তুই কিছু বলতে হ্যাঁ। চাচ্ছিস? সো ভাইয়া, এটা অ্যাকচুয়ালি ড্রপ আউট না। যদি কেউ বেকার থাকতেছে, তার যদি একটা স্কিল থাকে, এটাও আপনি ইউজ করেন, সে তো এটাও নিতেছে না। না নিতেছে সে ড্রপ আউট কে, হ্যাঁ, না আর নিতেছে বেকারের সে বেকারকে। experience নাই, exactly. ওইটাও তো একটা So, ফ্যাক্ট। এইটা এখন উই ওয়ান্ট, এখন আমাদের আওয়াজ খুব ছোট, আমাদের স্টুডেন্টরাই আমাদের আওয়াজ, আমাদের, তোরা যথেষ্ট লাউড, আমাদের স্টুডেন্ট, উই আর প্রাউড অফ ইট। তোরাই ছড়াইতাছস ড্রপ আউট জিনিসটা, প্রমোট করতেছস। তার মানে তোদের জেনারেশনটা উইল বি আ ভেরি চেঞ্জ জেনারেশন, তোদের Okay. এজ এ হোল, শ্রমিক সহ। আমাদের জেনারেশন খুব এরকম একেবারে খুবই কেমন জানি আটকায় ছিল। আটকায় আছে। আচ্ছা। এটা চেঞ্জ হবে। আমরা এখন অনেক ছোট। এই যে আমরা কেন দুবাই দুবাই করি বা এরকম জানিস, বয়সটা বড় করতে হলে একটু উঁচু জায়গায় দাঁড়ায় চিল্লাইতে হবে, নাহলে হবে না। আমরা এত জোরে চিল্লাইতে যে সবার সঙ্গে এখন অনেকে সিরিয়াসলি নিচ্ছে না, কি ডিজিটাল রোবট কোর্স বিক্রি করে, ইটস নট অ্যাবাউট দ্য, ইটস নেভার অ্যাবাউট দ্য কোর্স। তুই এখানে যখন হাইটে আসবি, সব আমার স্টুডেন্ট, my হ্যাঁ, হ্যাঁ। students are editing, Yeah. they are giving me the life that I dreamt of, and that's my duty too. ওইখান থেকে যখন চিল্লাবো, এটা জোরে এখানে যাবে যখন ওইসব জায়গায় করব। এখন বাংলাদেশে বসে কিছু করলে মানুষ এটা নিয়ে ছাপবে না, যখন বাইরে থেকে করবি
বাইরের কিছু হলে দেখবি বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি মানুষ ওখানে এটা করছে, তখন আবার না এ আমগো দেশি, ওইটি নিউজ করতে আবার খুব মজা লাগে। আমি ধর বর্ন এন্ড ব্রট আপ ইউকে থাকতাম, কিন্তু রক্ত বাংলাদেশি, জিন বাপমা বাংলাদেশি, পাহাড়ে চললে বাংলাদেশি বংশোদ্ভূত একজনকে পাহাড় চড়ছে, ওকে কিন্তু বাংলাদেশে এরকম করলে কেউ এটা নিয়ে গান বাজাবে না। দ্যাটস দ্য স্যাড পার্ট। এর জন্য আমাদের একটু জোরে করতে হলে, ইনভেস্টমেন্ট লাগলে, বড় হইতে হলে, এগুলো অনেক টাকা পয়সার বিষয় আছে, কেউ তো আশা দিবে না। প্লাস না আমরা না ফান্ডিং এ বিশ্বাসী না, উইল নেভার টেক ফান্ডিং। হুম আমাদেরকে অনেকে অনেক অফার করছে, উই আর নট, আমরা নিজেরা কামাই করব, আমরা আমাদের ফান্ড করব, আমরা আমাদের শেয়ার ছাড়বো না। শেয়ার যদি পায়, যেমন শ্রমিক পাইছে আমার কাছ থেকে ডিজিটাল রকম, শেয়ার যদি পায় একই রকম ভাবে পোলাইন পাবে। ওকে আমি মাইন্সের কেন দিব টাকা উঠানো, কত টাকা, টাকা দিয়ে কি করবো? দুবাই বা বাইরে গেলে আমাদের স্কোপটা বাড়বে, ক্লায়েন্টের সাথে ডিরেক্ট কমিউনিকেশনে আমরা আমাদেরকে ফান্ড আরো ভালো করতে পারবো, আর যে ড্রিমটা বললাম বিভিন্ন দেশে এই এটা করা জিনিসটা যাবে রিয়ালিটি করতে পারবো। অবভিয়াসলি ওকে এখানে তোদের মতো ভয়েসেস দরকার যারা আমাদেরকে হেল্প করবে আর ওকে কি। আচ্ছা ভাইয়া, শমিক ভাই, মনে করেন ভাই এই কথাটা আপনাকে বলে নাই যে ভাইয়ের ভিশনটা কি, আপনি এই পজিশনে বসা, হোয়াটস ইউর ভিশন, মানে ডিজিটাল ড্রপ আউট নিয়ে আপনি কোন স্তর পর্যন্ত দেখতেছেন? ভাই ধরেন ভাই এই কথাটা বলে নাই যে ভাই ইন্টারন্যাশনালি যাইতে চায় বা এই যে দুবাই বা সামথিং ইচ লাইক দ্যাট। এভরিথিং এগুলা হ্যাঁ আমি ছোট মানুষ, আমার ড্রিম অনেক ছোট ছোট। যেমন আহ, আমার অনেক জায়গায় প্রুফ করতে হয়, কারণ আমার বড় আছে, সবাই বড় আমার থেকে, হ্যাঁ বাসায় বাবা মারে প্রুফ করতে হয় যে স্কিলই শুধু না, মানে বলে কি বলে, স্কিলই শুধু এনাফ না, সার্টিফিকেট লাগবে। এখন আমার বাবা আমার বাক করে, কর, পড়ালেখা শেষ করতে হবে, তো শেষ করতে আমি করব। এমন মানে আমি হলো যে আচ্ছা ঠিক আছে, আমি যদি পারি করব না কেন? আমার যদি কি বলে এটারে ক্ষমতা থাকে আমার পড়ালেখা চালানোর, বা আমার যদি ইচ্ছা থাকে করার, করবো না কেন? অবশ্যই করব। বাট উনারা ভাবে যে পড়ালেখা না করলে লুজার। এক্স্যাক্টলি। তো এই জিনিসটা ভাঙতে চাই যে অ্যাকচুয়ালি একটা স্কিলে যদি তুমি ভালো হও, ভালো হইতে হবে, স্কিল শুধু থাকলে হয় না। বা আমি এডিটিং এ একটা কোর্স করছি, হুম গ্রাফিক্স একটা কোর্স করছি, করলে হয় না। স্কিলটা ভালো হইতে হবে, হুম ফার্স্ট না জাস্ট ভালো। তাহলে তুমি কিছু একটা জীবনে করতে পারবা, তা পসিবল। আর যদি সেটাতে অনেক ভালো হোক, তাহলে অনেক ভালো কিছু করা পসিবল। আচ্ছা এখন গুরুর কাছে আমি আবার ব্যাক যাই যেহেতু বলছেন এটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি একটা টাইম হবে এন্ড এটা আপনি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল। এটার সাথে করতে চাচ্ছেন বা এটা আপনার অলরেডি ভিশন আছে আছে যদিও ইউকে তে কোম্পানি, হ্যাঁ আচ্ছা হবে। তো ড্রপ আউট স্কুলে এমন কি সুযোগ সুবিধা যেটা আছে বা আপনি সামনে দিবেন কি চান মানে মূলত কি কি দিতে চাচ্ছেন না, আই গিভ জবস টু মাই স্টুডেন্টস। এর থেকে বেশি না, এইটা আগে ম্যাচ করুক বাঙালিরা, তারপরে বাকিটা। আই কোল্যাব উইথ মাই স্টুডেন্টস এজেন্সিস, এডিটিং এজেন্সি, আমি ওদের সাথে করব, তাদের সাথে আমার হবে। আমার স্টুডেন্টরা আইসা আমার স্টুডিওতে বইসা তাদের স্টুডিও বানায় পডকাস্ট করতে পারতেছে। ইফ দে আর গুড, আই উইল ব্রিং, ইনভাইট দেম এন্ড শুট দেয়ার গিগ ভিডিও, আই উইল হেল্প দেম টু মেক দেয়ার পার্সোনাল ব্র্যান্ড। আমার কোনো আমাদের কোনো অ্যাসোসিয়েশন যদি ভালো হয়, ড্রপআউট স্কুল থেকে কত মানুষ যে লোকাল জব পাইতেছে শেয়ার করে করে, হ্যাঁ হ্যাঁ অনেক হায়ার হচ্ছে আমরা দেখতেছি করতেছি, এগুলো এগুলোই আমার হচ্ছে। এবং তার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমি তাদেরকে এর জন্য শিখাইতে চাই না, বিকজ মানে মনে কর জিনিসটা, আই ডোন্ট ওয়ান্ট টু বি জাস্ট আনাদার, অর উই ডোন্ট ওয়ান্ট টু বি জাস্ট আনাদার মেন্টর যাদেরকে টাকা দিতে চান আমরা বাধ্য। আচ্ছা উই হ্যাভ সামথিং বিউটিফুল টু শেয়ার, উই হ্যাভ সাম বিউটিফুল স্টোরিজ অ্যান্ড জার্নিস টু শেয়ার, অ্যান্ড উই নো দিস হ্যাপেন্স, অ্যান্ড উই নো ক্লায়েন্ট লিমিটেড না, দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি বিগ, গিগ ইকোনমি $multi-billion, অ্যান্ড উই নো যে লাইফটা এরকম থাকাটা, তুই যে লাইফে আসিস আর যে লাইফে যেতে চাস, ইটস আ চয়েস, there is nothing to hide. We want to make sure আমাদের স্টুডেন্টরা, ইটস নট আ কোর্স, এটাকে একটা লাইফস্টাইল হিসেবে নেয়। সবাই বলে কমিউনিটি, বাট সেন্স অফ বিলঙ্গিংনেস কিন্তু খুব কম, ভিতরে ওটা তো থাকে না নাই যে আসলে কমিউনিটি। হ্যাঁ, কিন্তু ড্রপ আউট স্কুল কমিউনিটি বলতে অ্যাকচুয়াল দেখবে একটা কমিউনিটি বিলঙ্গিংনেস আসে, আসলে কেউ কাউরে চিনতো না, ওরা ফ্রেন্ড হয়ে গেছে, হ্যাঁ বড় ভাই হয়ে গেছে, ছোট ভাই হয়ে গেছে, একটা কেমন জানি সেন্স অফ ফ্যামিলি বিলঙ্গিংনেস লাগে। ইউ ওয়েট ফর ড্রপ আউটস কন, ইউ ওয়েট ফর ব্যাচ টু, লিটারালি ওয়েট করে আরেকটা সাপোর্ট ক্লাসের জন্য, তারা এক্সাইটেড হয়, তারা এরকম হয় যে ভাল লাগে। সো ইটস অ্যান অ্যাকচুয়াল কমিউনিটি। ইফ ইউ আর, ইভেন ইফ ইউ আর ডিপ্রেসড, ইভেন ইফ ইউ আর স্যাড, আজকে খুব স্যাড একটা ঘটনা ঘটছে আমাদের ব্যাচ টু একটা ইয়ার সাথে স্টুডেন্টদের লাইফে। সো এই যে পাশে দাঁড়ানো, ইটস অ্যান অ্যাকচুয়াল অ্যাকচুয়াল কমিউনিটি, ঠিক আছে, এটাই আর আমাদের যেই জন্য। সার্ভিসটা অ্যাকচুয়ালি ড্রপআউট ডিজিটাল ড্রপআউটস প্রোভাইড করতেছে ভিডিও এডিটিং যেটা, সো ড্রপআউট স্কুলে আসলে যার অ্যাকচুয়ালি ভিডিও এডিটর দরকার
সে ইজিলি হায়ার করতে পারতেছে উইদাউট এনি হ্যাসেল। হ্যাঁ, এটাও আমি একটু হ্যাঁ। ইজিলি চুজ করে ফেলতেছে। আমার কাছে বলতেছে, "ভাইয়া কোথায় আছেন?" হুম, একটা ক্লায়েন্টের কথা বলতেছি। সো কোথায় আছেন? আমি বলছি যে, "ভাই এটা পাবলিক গ্রুপ। আ আপনি চেক আউট করতে পারেন।" সো উনি ওই জায়গা থেকে একজনকে পিক করছে। ঠিক নাম না আছে। বলে একজনকে সে পিক করে নিয়ে গেছে। ইজিলি। তার কিন্তু আর এই যে এখন সে তো আর ফাইবারে যাবে না। হুম। গিয়ে একজন ভিডিও এডিটর খুঁজবে না নরমালি। আবার দেশেও সে কিভাবে অ্যাকচুয়ালি খোঁজা ট্রাই গুলা করবে? তার লিঙ্কস ঐরকম নাই। এখন যেই জায়গায় তার স্মল লিঙ্কস গুলো আছে ওই জায়গাতে বলছে, আমি বলছি যে, "ভাই এখানে পেতে পারেন।" সে ওখান থেকে পিক না, করে ট্রু। নিছে। আমাদের যেহেতু অনেক ক্লায়েন্টরা চিনে, এটা আমি বলছিলাম, আজকে বলতে চাই নাই তাও বলি। আমরা ড্রপ আউট ওয়েবসাইটটা কেন এত ভাঙতি-টাংতি করতেছি? আমরা চাইতেছিলাম যে আমাদের বেস্ট স্টুডেন্টদের পোর্টফোলিও শোকেসের জায়গা থাকবে, যাতে আমরাই রেফার করতে পারি, টেক ফ্রম দিস, টেক ফ্রম দ্যাট। ওকে। সো আমরা এটা আমাদের ওয়েবসাইটটাকে মিনি মার্কেট প্লেস টাইপের করতে চাই। মার্কেট প্লেস না, ঠিক, ইট উইল বি সামথিং ক্রেজি টু সেল। বাট আমাদের স্টুডেন্টদের এই যে ভাই আমার পোর্টফোলিও ওয়েবসাইট করবো, এই করবো, সেই করবো, আমরাই ওই দিকে যাইতে চাই। তাদের পোর্টফোলিও এখানে আমরা বসে বিল্ড করব। মেবি 10 জন, 15 জন টপ এরকম থাকবে, যারা আসলে শুড গেট ওয়ার্ক, এবং তারা ওই লিঙ্কই ডাইরেক্ট শেয়ার করতে হবে, দিস ইজ মাই পোর্টফোলিও। আচ্ছা, আজকে এই জিনিসগুলো নাইস। শেয়ার করছেন বেসিক্যালি, এটা কিন্তু অনেকেই এই ট্যাকটিক্সটা জানতো না, ইভেন আমরাও কিন্তু এটা জানতাম না। সো এই যে যা যা বলছেন, এগুলা কি পরবর্তীতে কি অন্য কোথাও থেকে পাওয়া যাবে উইথাউট ড্রপ আউট স্কুল ছাড়া? এই যে সুযোগ সুবিধা, যে না, জব। আমরা বললাম আমরা খুব নেপোটিজমে বিশ্বাসী। আমরা আমাদের সব আমরা স্টুডেন্টদের জন্য করতেছি। আচ্ছা, বাট পাবলিকের জন্য কিছু করা আমাদের দায়িত্ব। এই কারণে আমরা পডকাস্ট দেখবি, এই যে সেলস নিয়ে, এগুলা নিয়ে আমাদের এক্সপেরিয়েন্স থেকে আমরা করতেছি। এই যে তোদের এই পডকাস্টটাও পাবলিকলি যাবে, পাবলিকদের জন্যই করতেছি। আমি যে সব জায়গায় ভিডিও পাবলিকদের জন্য, বাট আমি পুরা গোটা বাংলাদেশকে হেল্প করতে পারবো না। আমার একটা অফকোর্স না। কমিউনিটি লাগবে। আমার কমিউনিটি খুবই ছোট। এই যে তোদের নিয়ে ৩,৫০০ মানুষ হয়ে যাবে এবার। এবং লেট মি সার্ভ দেম বেটার ফার্স্ট। ওকে। ১ বছরও হয় নাই আমাদের বছর। হ্যাঁ, হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু, এই যে কত কিছু হয়ে যাইতেছে। তো আমাদের টিমটা আগে স্ট্রং করে, আমার আগে আমার কমিউনিটিকে সার্ভ করতে দে, তারপরে না আমি মানুষদের জন্য করব। ভাইয়া ২ টা কোয়েশ্চেন একসাথে আমি মার্জ হুম, করতেছি। সো ভিডিও এডিটিং এর মার্কেটিংটা অনেক ম্যাসিভ। হুম। প্রত্যেক দিনেই আ নিউ নিউ জিনিস অ্যাড হচ্ছে। লাগতেছে। সো এই ব্যাপারে আপনার দৃষ্টিকোণ থেকে এটা আরো কত বছর পর্যন্ত রুল করবে? পয়েন্ট নাম্বার 1 আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে যে আ হুম। এআই বেশ ফাস্ট ফরওয়ার্ড আগাচ্ছে ভাইয়া। মানে খুবই ফাস্ট আগাচ্ছে। তো এটা কি কখনো কি রিপ্লেস করবে কিনা? আমার দৃষ্টিকোণ থেকে আমি রিপ্লেসেবল মনে করি না। বাট রিসেন্টলি একটা ওয়েবসাইট দেখলাম যে আমি ভাবতাম যে এটা আসতেও দেরি আছে। বাট এটা মানে আজকে ডিসেম্বরে সেটা আসছে যে আমি প্রম্পট দিচ্ছি। প্রম্পট দেওয়ার পরে প্রপারলি একটা ভিডিও এডিট হচ্ছে। ওইটার মধ্যে আবার আমি যদি বি-রোল চাই, তারা বি-রোলও সেট করে অ্যাড দিচ্ছে। করে দিচ্ছে, আমার তো মন মতো হয়ে এই যাচ্ছে। ব্যাপারটা আমি ভাবছিলাম যে আরো মিনিমাম ১-২ বছর পরে। কারণ এত ফাস্ট ফরওয়ার্ড তো আসলে বাট মানে এআই কিন্তু খুব মানে ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি গুড খুব কোয়েশ্চেন। ফাস্ট আই যাচ্ছে গট আরকি। ইট। এন্ড এটা কি ভাত মারার মতো কোনো অপশন রাখতেছে আজকে কিনা? বেন অ্যাফ্লেকের একটা ভিডিও আমি দেখতেছিলাম। খুব ভালো ভিডিও। তাকেও এরকম জিজ্ঞেস করা হয়েছে। হি প্রোডিউসেস ফিল্মস, হি শুটস ফিল্মস এন্ড এভরিথিং। সো ওকে জিজ্ঞেস করা হচ্ছিল যে এআই রিপ্লেস করবে নাকি? দেখ, এআই আর মানুষের মধ্যে একটা পার্থক্য হচ্ছে গিয়ে আর্ট এন্ড ক্রাফটসম্যানের মধ্যে পার্থক্য। আর্টিস্ট আর যে বানায়। হ্যাঁ। এআই যা করতেছে, হি ইজ নট ক্রিয়েটিং সামথিং নিউ। যা এভেলেবল আছে ওগুলা রেফারেন্সে মিশায়া হি ইজ গিভিং ইউ সামথিং। ছবি থেকে শুরু করে ভিডিও হোক, ও রেফারেন্স নিয়ে বানাচ্ছে। হুম। এআই আর আর্টের জিনিসটা হচ্ছে গিয়ে হি ইজ ক্রিয়েটিং ফ্রম নাথিং। এআই হচ্ছে গিয়ে টেকিং রেফারেন্সে, রাস্তায় এরকম হয়, বিলাই গাড়ি চালালে এইভাবে গাড়ি চালাবে, আচ্ছা। তাহলে আমরা বিলাই কেন দেখতে ওটার প্রতি কেমন। এত ঝুঁকি মানে সো ইয়ে করে আছি? আর্ট হচ্ছে গিয়ে ক্রিয়েট করতেছে। আর্টিস্ট আর আর্টসম্যানের মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে আর্টিস্ট জানে ওয়েন টু স্টপ, এআই ডাজন্ট নো ওয়েন টু স্টপ, ওয়েন ইট ইজ ইনাফ, ওয়েন ইট ইজ ফুলফিলমেন্ট, ওয়েন ইট লুকস ম্যাজিক্যাল, এটা জানে হচ্ছে গিয়ে আর্টিস্ট। কখনোই রিপ্লেস করতে পারবে না। হ্যাঁ, এআই করতে পারবে, তুই তোর চেয়ারের পাশের চেয়ারে বসে তুই কেমনে বসছিস, তোর চেয়ারটা এরকম ডিরেক্ট চেয়ার বানায় দিতে পারবে। কিন্তু একটা মানুষের যে চেয়ার লাগতো বসার জন্য, হুম। আর্ট, এগুলো আসে এখান থেকে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে, এগেইন আমি সবসময় এটা খুবই বস্তা পচা উদাহরণ হয়ে গেছে, তোরা জানোস যে এখন পর্যন্ত যদি এরকম হইতো তাহলে ক্যালকুলেটর আসার পরে ম্যাথমেটিশিয়ানরা চলে যেত। কিন্তু তুই ক্যালকুলেটর, সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করতে পারস না। ইউ নিড আ ড্রাইভার, হ্যাঁ, you need অবশ্যই। a pilot to fly the plane, Yeah. you need someone, যতই এইগুলো অটোমেটেড আমার হোক, জানা you দরকার need আছে। someone who's making this, who is guiding this, who's জি, জি। fixing the route। আর ভিডিও এডিটিং এর যদি কথা বলি, ধর তুই এআই জানিস, তোরা দুজন জানিস অনেক এআই দিয়ে সাবটাইটেল করা যায়, কালার গ্রেডিং করা যায়, অটো এডিট করা যায়, জানিস।
তুই অ্যাজ এ ভিডিও এডিটর কয়জনে অ্যাপ ইউজ করতেছিস, আর তুই ভাবতেছিস তোর যে ক্লায়েন্ট যে জানে না ভিডিও কেমনে শেয়ার করতে হয় তোর লগে, হে সাবস্ক্রিপশন লে সে করে লেবো, সে সে যদি পারতই, সে যদি জানতই, তুই কি ভাবছিস তার এত সময় আছে ও শিখে সাবস্ক্রিপশন নিয়ে এআই সব করে তারপর সব করে ফেলবে? দ্যাটস ওয়াই ইউ কাম ইন, দ্যাটস ওয়াই ইউ কাম ইন, ভাইয়া ইউ আর দ্য পাইলট। আমার কাছে কি মনে হয় যে এআই রিপ্লেস কি করবে? সো যদি আমি ক্যাপেবল হই, আমি যদি ওইরকম এডুকেটেডই হই, সো ওর হেল্পে আমি আমার কাজকে আরো বেটারমেন্টে নিয়ে যেতে পারি। কাজের খরচ কমবে, হ্যাঁ। সময় কমবে, লেবারেস ওয়ার্ক যেগুলা ওগুলা কমবে। আচ্ছা তোর প্রম্পট ইঞ্জিনিয়ার হতে হবে, এটা প্রত্যেকে। যেমন ধর এখন মাইক্রোসফট এক্সেলেই কাজ হচ্ছে সব ক্যালকুলেশন, হ্যাঁ, হ্যাঁ অনেক মানুষ এখনো একদম কাগজের মধ্যে লিখে 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 টাইনা যোগ টালি করতেছে। হ্যাঁ, হ্যাঁ, করতেছে। অবভিয়াসলি ওদেরকে এক্সেল রিপ্লেস করছে, কিন্তু যারা হিসাব করতে অ্যাকাউন্টেন্ট আগে কাগজে করতো আর যেসব অ্যাকাউন্টেন্ট এখন এক্সেলে করতেছে ওরাই টিকে আছে। রিপ্লেস কতদূর কিভাবে এটা বুঝতে হবে। আর ভিডিও এডিটরদের ফিউচার নিয়ে যখন যে আমার বিরক্ত হয়, আমি বিরক্ত এটা কেন হই, এই পডকাস্টও একটা ভিডিও, হ্যাঁ অবশ্যই যতদিন পর্যন্ত ভিডিও প্রডিউস হবে ভিডিও এডিটর লাগবে, ফিজিক্যাল কথা গুলো। অবভিয়াসলি লাগবে। ওকে তুই আমার কথা হচ্ছে কি, তুই অ্যাজ এ ভিডিও এডিটর কয়টা এআই ইউজ করতেছিস? ভিডিও এডিটর বাদ দে, প্রত্যেকটা জিনিস আমরা খালি এক চ্যাট জিপিটি যেই কয়টা আছে কয়টা জিনিস ইউজ করতেছিস সবকিছুতে তুই। আচ্ছা এআই ছাড়া এখন পর্যন্ত এআই ঢুকে নাই, ওকে এখন পর্যন্ত ধর এআই ঢুকে নাই, তুই বলতেছিস যে ভাই আর কয় বছর, 2 বছর, 4 বছর, 5 বছর, তুই 2 বছরে কি করবি, আগে কামাই করবি, আগে এটা এআই ঢুকার আগ পর্যন্ত, অথবা এআই ঢুকায় আসার আগ থেকে তুই কয় টাকার কামাই করছস? চ্যাট জিপিটি হয়েছে হচ্ছে কি আমরা ফাইবারে অলরেডি টপ রেটেড হ্যাঁ। হয়ে গেছি, তারপরে তুই এর আগে কত টাকা কামাইছস? 2 টাকা, 5 টাকা। তুই ফার্স্টে এটার ফিউচার কেমন, তুই এটার প্রেজেন্টে কি করতেছস আগে এটা কর। তুই কি 1 টাকা কামাইছস? আমরা সবসময় কোন কম্পিউটার কিনলে ভালো হবে, অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই কোন বই পড়তে চাই আপনার মতো, কোথা থেকে বই কিনবো? তুই যদি এটা ফাইন্ড আউট করতে না পারিস যে কোথা থেকে বই কেনা উচিত, বই তুই ডিজার্ভই করিস না পড়া। তো আমরা খালি ফার্স্টে এগুলা না প্রোক্রাস্টিনেশনের একটা বড় একটা কিউ, যে আমরা সবসময় এটা হলে এটা হয়ে যেত, এটা হলে এটা, এটার ফিউচার কতদিন, ওইটার ফিউচার কত। তো লাইফের গ্যারান্টি কয়দিন আমার যদি লিখা দিতে আরস, কতদিন ভিডিও এডিটিং এর ফিউচার আছে আমি লিখা দিতে পারবো। আমি তুই কালকে বাইচা থাকবি নাকি যদি আমার লিখা দিতে পারস, গ্যারান্টিড যে বাইচা থাকবো, তাহলে আমি লিখা দিতে পারবো ভিডিও এডিটিং এর বা যে কোনো কাজের ফ্রিল্যান্সিং এর কয়দিন। ওটা লিমিটেশন না আছে। ভাইয়া এটা কখন আসে যখন মনে করেন যে ফ্রিল্যান্সিং করতেছো, তোমার ক্যারিয়ার কি? হুম। আমি একটা সরকারি চাকরি করতেছি, আমি মারা গেলে আমার ফ্যামিলি পেনশন পাইতেছে, আলাদা ইনকাম সোর্স আছে। তুমি যে করতেছো এখন আমি উড়াইতেছি, আমি আমার কামাইতেছি, backup আমি উড়াইতেছি। আমার এজ 23, আমি আমার ওই সেন্স নাই যে আমার মানি ম্যানেজমেন্ট করতে হবে। আমি যা কামাইতেছি ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতেছি, বাট আমি জমানোর প্ল্যানিং আমি নাই। সো পরে আমি একটা কিছু হয়ে গেল, আল্লাহ না করুক, সো তখন ওই ব্যাপারের পারসেপশন থেকে অনেকে বলে যে এইটার আর ইয়া কি, এর জন্য একটা সরকারি চাকরি খুঁজো, নর্মাল একটা স্টেবল জব করো, সো দ্যাট পরবর্তীতে এটার কোনো মানে আউটকাম আমি আসে আর একটা কি। এক্সট্রা রিসোর্স যেটা পাচ্ছি না ওটা ওটা না, আমি খুঁজতেছে। বলতে পারবো, কারণ আমি সরকারি চাকরি ছাড়ছি আর আমার মানুষ গালি দিয়েছে যে, কি করবা, পেনশন পাইতে হবে যাবি। ওটাই হ্যাঁ, বাট পেনশন পাইতাম ওই 40, 50, 60 বছর পরে যে পেনশন পাইতাম, ওটা আমি কামায় ফালাই খরচ করে ফালাই দিছি। আচ্ছা তো ফ্লেক্স। তো আমার এখানে ছায়ায় থেকে উইরাও না, অনেক বেশি উইরাও না। হ্যাঁ। পসিবল যদি তুমি ডেডিকেটেড থাকো। আমি জানি, আমি সবসময় বলি যে আমি অনেক ফাঁকি মারছি আমার কাজে, এখনো মারি। তারপর যদি আমি একটু করতে পারি, যারা একদম জান দিয়া দেওয়ার জন্য রেডি বা দিয়ে দিতেছে বলতেছে, ওকে তাহলে তো আরো বেশি করার কথা। হ্যাঁ অবশ্যই যে কোনো স্কিলে তুমি যদি ফোকাস করো, সেটা যদি ম্যাথরও হয়, তুমি গুসাপ করে মানে কুল পাইবা না। বাংলাদেশে গুয়ের অভাব নাই। অফকোর্স টপ 10% মেথরের মধ্যে হইলে কোটি টাকা খেলবা, আবার জিগায় কিন্তু টপ 10% ভিকারির মধ্যে হইলে কয়টা কোটি বাড়ি থাকবো কয়েকটা। টপ 10 ফুচকা হইলে কোটি কোটি টাকার খালি কি ইভেন বাড়ি থাকবে। দেখতেছি ফুচকালাটা হ্যাঁ, ইভেন ব্লগ করতেছে, অনেক হাইপে আছে। কিন্তু তুমি যে একটা হাঁটু ভাঙ্গা ডাক্তার হও, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় প্রফেশন, সবচেয়ে টাকাওয়ালা প্রফেশন, তাহলে তোমার জাস্ট বাপেরে বলতে হবে একটা ফার্মেসি দিয়ে দাও বাবা, এলাকার চিপার মধ্যে, ওই চিপার মধ্যে বসে বসে ওষুধ বিক্রি করতে হবে ডাক্তার হওয়ার পরে, আচ্ছা যদি তুমি স্কিলফুল না হও। সরকারি চাকরি বা কর্পোরেট চাকরি অবশ্যই একটা স্কিলের ভিত্তিতেই পায়। যেই ব্যক্তি বলতেছে যে একজনের কাছে যদি অপশন থাকে, ভাই আমি বিসিএস ক্যাডার হব নাকি আমি ফ্রিল্যান্সিং কোর্সে ভর্তি হব, Yep. ও বিসিএস চান্স পাওয়ার পরে এটা বলুক সবার আগে, সরকারি চাকরি ছাইরা দেওয়া পরে বলুক। তাহলে মা বাবারা বিসিএস থেকে সব থেকে বেশি হাইপে কেন রাখতেছে? কারণ অনেক স্টেবল, আমাদের বাপ মারা জানে এটা অনেক স্টেবল। কতটুকু ওই 40,000 টাকা দিয়ে আমার ফ্যামিলিটা চলবে? না আমাকে বল এই 5ই অগাস্টের পরে, 36শে জুলাইয়ের পরে
কয়টা বিসিএস চাকরি স্টেবল ছিল? নতুন করে সুইচ হয়েছে তো, হয়েছে না? এখন হচ্ছে। কোনো নাথিং স্টেবল, আচ্ছা। নাথিং স্টেবল, এটাই আমি বুঝাইতে চাই। হুম। দেখ, যে কোনো কর্পোরেট, যে কোনো মাল্টিন্যাশনাল, যে কোনো কোম্পানি যখন স্টার্ট হয়, মনে রাখতে হবে, এটা আমি সেদিনও কোথায় জানি বলতেছিলাম, ওইটা ফ্রিল্যান্সিং থেকে স্টার্ট হয়। কারণ আমাদের ফ্রিল্যান্সারদের কাজ হচ্ছে গিয়ে আমাদের ফিক্সড ভেন্ডর বাইর করা, বিভিন্ন জায়গায় যেখানে ফিক্সড কাজ হওয়া। যখন প্রথমবার কোনো, এটা আমরা আমাদের পডকাস্টে বলছি, যখন গ্রামের তে মাচায় কইরা ফল নিয়ে আমাদের দাদারা ঢুকছিল আচ্ছা। ঢাকা শহরে, ফ্রিল্যান্সার হিসেবে ঢুকছিল। এদিক থেকে আম কিনতো গ্রামের তাই না, এদিকে শহরে বেচতো। তারপর এক সময় একটা লোকই কিন্তু ও ভালো আম পাইতো দেখা, ফিক্স ক্লায়েন্ট হয়েছে, ফিক্স কাস্টমার হয়েছে, ওদের উপর ব্যাংক করে আরো বেশি আনছে, ওদের আরো বেশি বিক্রি করছে, এক সময় দোকান দিছে, তারপর একটা ব্যবসা হয়ে গেছে, তারপর একটা জুস বাইর করছে। সবকিছু শুরু হয় হচ্ছে কি ফ্রিল্যান্সিং থেকেই তো জীবনে। ওকে। তোর তো ক্লায়েন্ট বেস বানাইতে হয়, বিকজ তোর সার্ভিস এত ভালো যে মানুষ বারবার আসতেছে এবং রেফার করে বড় করছে। পৃথিবীর যে কোনো ব্যবসা, তুই কাল আজকে নিচে একটা কফির দোকান দে, হ্যাঁ। তুই কি এটা ফিক্স বিজনেস হয়ে গেল? কারণ কফির না। দোকান দিছস, তোর তো কফির কাস্টমার আইতে হবে, আর কাস্টমার কারা আসে? কয়েকজন রিপিট কাস্টমার। জি। এই যে কোনো জায়গায় তো তোর ফ্রিল্যান্সিং করেই শুরু হয়, এইটা আমরা ভুলে যাই। ইফ ইট টেস্ট গুড, হ্যাঁ, ইফ ইট টেস্ট গুড। এক্স্যাক্টলি। ফ্রিল্যান্সের পারসেপশনটা হলো ভুল বানায় ফেলছে, পারসেপশনটা মানে পুরো মানুষের ভুল, যে ফ্রিল্যান্স মানে হলো কম্পিউটারের সামনে বসে কাজ করা। আমরা সবাই এমন কেউ চিনি যে কম্পিউটার কিনে বলছে যে বাবা আমি তো কম্পিউটার কিনছি, এখন অনলাইনে টাকা কামাবো কিভাবে? ওকে। কম্পিউটার কিনছে, আমার এটাই এখন হয়ে গেছে, টাকা কামাবো কিভাবে? তো সবাই ভাবে যে অনলাইনের কিছু টুকটাক টাকা কামানো যায় ডাটা এন্ট্রি করে। হ্যাঁ, হ্যাঁ, যেটা এখন সবাই হচ্ছে। বাংলাদেশের 80% মানুষ ভাবে এটাই মনে এটা এখন ফ্রিল্যান্সিং। অনেক বেশি ইসে আছে, হাইপে আছে। তো ফ্রিল্যান্সিং হলো যে কোনো কন্ট্রাক্ট ছাড়া কাজ করা, সোজা কথা। কাজ করতে হবে, মানে জাস্ট জাস্ট ওর লোকের চাকরির বন্ডিং সাইন হয় নাই, ওর সাথে আমার কোনো মানে সিচুয়েশনশিপ ক্লায়েন্টের সাথে। সিচুয়েশনশিপ। তো ক্লায়েন্টের আজকে গেছে, ওর সাথে কাজ করছে, ভালো লাগছে, কালকে ভালো লাগেনি, করিনি, এটা হলো ফ্রিল্যান্সিং। হ্যাঁ, ওকে। সেম ভাবে ক্লায়েন্টের আমার পছন্দ হইতে হবে। আর হ্যাঁ। সব ফ্রিল্যান্সারের মানে মেন টার্গেটই হয় ফ্রিল্যান্সার না হওয়া, ফিক্স বিজনেস হওয়া। এটা কি অ্যাক্সিডেন্টালি হয়ে যায়? অ্যাক্সিডেন্ট এটা তো মানে না। গোল থাকে। সার্ভিস যদি ভালো থাকে, যে কোনো ফ্রিল্যান্সার ফিক্স বিজনেস পায়। আচ্ছা। সার্ভিস ওরকম ভালো হতে হবে। সার্ভিস বেস বিজনেস ইজ ভেরি ডিফিকাল্ট। হোটেল বল, যে কোনো বল, অনেক ভালো হলে ওই হোটেলে বারবার যায়। ফ্রিল্যান্সার কারা বুঝে? কক্সবাজারে ক্যামেরা নিয়ে ঘুরে না, হুম, ওরা হলো হুম। ফ্রিল্যান্সার, অ্যাকচুয়াল ফ্রিল্যান্সার, ঘুরতেছে, ক্লায়েন্ট খুঁজতেছে, আচ্ছা। কার ছবি তুলবো, কার ছবি তুলবো। ওই লোকটার আস্তে আস্তে যখন একটা ফিক্স বিজনেস হয়ে যাবে, অনেক সাহস হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে ক্লায়েন্ট পাইতাছি, ও যখন স্টুডিও দিবে, ওর কাছে একসময় ছবি তুলবো, তখন এটা বিজনেস হয়ে যাবে। হ্যাঁ, এটা ভরসা মানে কাজ আমাদের করে। চোখের বিজনেস করতেছে, যদিও ও যে রাস্তায় দাঁড়ায় ছবি তুলছে ওইটাও business। ওটাও বিজনেস। হ্যাঁ, কিন্তু আমরা বাঙালিরা একটা চার দেয়াল থাকতে হবে, এই কারণেই আমরা চার দেয়াল আনছি। তুই দেখ, এই যে আমাদের বিজনেস, আপনারা আমাদের স্টুডিওটা দেখে কি মানে খুশি হয়েছেন? একদম আমাদের, আমরা এরকম টাইপেরই। এটাই আমাদের ড্রিম এমন আচ্ছা। স্টুডিও বানানো। আচ্ছা। ইট ইজ দ্য ড্রিম, যে ডলার থাকবে। এটা কিন্তু অনেক বছরের একটা আমাদের ইয়ে ছিল। হ্যাঁ, হ্যাঁ। পিছনে ওই যে নিজেদের ছবি থাকবে। হ্যাঁ, এটা আমাদের করতেছে। ওটা হালকা হালকা আছে, ওটা সামনে গিয়ে হবে। আচ্ছা, যাক, সেটা হচ্ছে এই যে স্টুডেন্ট, এটা আমি সমীম ভাইকে করি এবং এটার সাথে আপনি অ্যাড করবেন, যেহেতু আফটার অল ওই কোম্পানিটাই আপনার, বা ওটার সাথে আপনার অনেকে অ্যারেঞ্জ আছেন। ব্যাচ 1 এ কিছু আপনারা সিলেবাস মেক করেছেন, ব্যাচ 2 তে কিছু দিচ্ছেন। এই যে প্রতি ব্যাচে নতুন করে যেটা হ্যাজেল আপনারা নিচ্ছেন, এই হেডেকটা কেন নিচ্ছেন? এক্সট্রা করে দেওয়ার কি মানে আছে? আইটি তো অনেক কিছুই করতেছে, আইটি অনেক কিছু করতেছে, একটা কোর্স মডিউল বানায়, একটা কোর্স মডিউল আমি এগুলো দিব, স্টার্টিং এটা, এন্ডিং এটা। বাট প্রতিনিয়ত নতুন জিনিস দেওয়ার মানেটা কি? টাকা তো আপনি আলটিমেটলি পাচ্ছেনই, পোলাপানও শিখতেছে, পোলাপানও ওটা জানে যে নুব, সেটা জানে যে আমি এটা শিখবো, আর আপনার সেই জিনিসটা প্রোভাইড করলেই হয়ে যেত। সো নতুন জিনিস অ্যাড করার মানেটা কি সমীপ ভাই, আপনি? এটা আসলে আমাদের ছোটবেলার যে এডুকেশন সিস্টেম ছিল, ওটার সাথে একটু চ্যালেঞ্জ করে খেলা আর কি। ছোটবেলা আমরা যে প্রবলেমটা ফেস করতাম, আমাদের বড় ভাইরা যে বই পড়ছে আমরা পড়তাম, আরে ভাই এটা তো এখন আর রেলেভেন্ট না। আমাদের এখনো শিখাইতেছে রেডিও কিভাবে কাজ করে, রেডিও তো কেউ ইউজই করে না। না, 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 ওটাই বলতেছি। হ্যাঁ, তো সেম ভাবে ওরা কোনো কিছু আপডেট করতেছে না, কোনো বই চেঞ্জ করতেছে না। আমাদের যদি আমরাও যদি সেম করে দিলে পার্থক্য কি হইলো? আচ্ছা, ওই নর্মাল তাহলে এডুকেশন কি সিস্টেম মতো হইলো। বিডি এডুকেশন সিস্টেমটার সাথে কি আপনারা কি টেক করার ট্রাই করতেছেন? না, না। ওইটা না আসলে। আরো বস। পুলিশ এসে বড় বাসায়। তো আসলে যদি আমরা শিখাইতে যাই, প্রতিদিন তো নতুন কিছু আসতেছে মার্কেটে, অবশ্যই। তো ওইটা আমাদের তো একনলেজ করতে হবে, নতুন কিছু আসছে, তাহলে নতুন কিছু শিখাইতে হবে, তাহলে পিছায় যাবে। তো আমরা যেহেতু যে সুযোগটা আছে আমাদের 3-4 মাস পর পর একটু আপডেট করে নতুন নতুন কিছু অ্যাড করার, তাহলে অবশ্যই করব। আর এই যে ছোট যারা শিখাই, আমরা সবসময় শিখানোর পরে তো বুঝাচ্ছে ঠিক আছে, এটা আরো ভালোভাবে শেখানো যেত, ওটাও চেষ্টা করি। এখন অনেকে বলবে ভাই আমি তো ব্যাচ 1 এ এমন শিখেছেন, ব্যাচ 2 তে কেন বেশি শিখাইবেন? হ্যাঁ, এটা একটা ইয়ে হয়ে যাচ্ছে না? না, এটা কোনো কিছু। আচ্ছা, রাফায়েত ভাই পড়ছে স্কুলে আরো 20 বছর আগে, ওকে। আমি পড়ছি আরো 5-10 বছর আগে।
তো এখন বললে যে আমি যদি জেলা আছে আমার ছোট বোনরা দেখা যে তোর স্কুলে বেশি পড়াইতেছে, আমি আবার স্কুলে ভর্তি হবো। ওকে ওকে তো ওকে আমি সারা জীবন স্কুলেই পড়বো? ওকে আচ্ছা, এর একটা জিনিস কি, আমাদের সত্যিকারের ম্যাসিভ চেঞ্জের প্ল্যান ছিল, প্রতি বছর একবার চেঞ্জ হবে। আমরা হ্যাঁ ব্যাচ 4এও সিমিলার কন্টেন্টই, মানে আমরা যেটা করছি ব্যাচ 1 থেকে ব্যাচ 2 অল্প একটু আপডেট, ব্যাচ 2 থেকে ব্যাচ কিন্তু 3 আমাদের অল্প সাথে একটু। কিন্তু এটা এটা ওয়ান কাইন্ড অফ, আমি যদি বলি আমাদের সাথে কিন্তু একটা ইয়ে করা হয়েছে, কাইন্ড অফ হচ্ছে যে আপডাউন রাখা হয়েছে। আমরা কিন্তু একটা ওল্ড স্কুল ওয়েবসাইট পাইছি, ওয়াই ব্যাচ 4 গেট হ্যাঁ নিউ হ্যাঁ ওয়েবসাইট। হ্যাঁ, আপনি তাহলে আপনি ব্যাচ 4, 3 থেকে 4 হ্যাঁ। ওটা দিয়ে দিতেন, 1 টু এক সাইডে থাকতো, 3 4 এক সাইডে থাকতো। এর জন্য তো এখন দেখ, আমরা যেটা করি ব্যাচ 4এও নরমালি যেটা 15% করে চেঞ্জ হয়, কন্টেন্ট অ্যাড হয়। ওকে ব্যাচ 4 একটু বেশি হবে এটা, ওকে কিন্তু এই কারণে ব্যাচ 5 এ কোর্সই থাকবে না। তো আচ্ছা অনেক কিছু, আর তার চেয়ে বড় কথা কি, নতুন কন্টেন্ট যদি না দেই, কোর্স তো মুভির মতো একটু লিক হবে, একটু এটা হবে সেটা হবে। হ্যাঁ হ্যাঁ যদিও আমাদের লাইভ ক্লাস ডিফারেন্ট হবে, তোরাও গেস করতে পারবে, অনেক গুগলি অ্যাসাইনমেন্ট হবে, অনেক মজা হবে। Yep. বাট লাইভ কোর্স হলো প্রি রেকর্ডেড গুলা, যদিও বদার না, তাও আমরা চেঞ্জ করতেছি 100টার মতো। কেন চেঞ্জ করতেছি, যে যাতে সো দ্যাট দে অলসো ফিল গুড। প্লাস অনেক কিছু চেঞ্জ হয়েছে মার্কেটে, আমরাই 1 বছর অনেক কিছু আরো নতুন, যাতে 1 বছর বাদ হুম। দেয়, লাস্ট 3 মাসে অনেক কিছু প্রি নতুন রেকর্ড কিছু। দিয়ে কি লাইভ ক্লাসটাকে আপনি কমাইতে চাইতেছেন? না, লাইভ ক্লাসের মতনই থাকবে, লাইভ ক্লাস আরো বাড়বে তাদের, আচ্ছা আচ্ছা তারা বেশি টাকা দিয়ে কিনছে বাই দ্য ওয়ে। সো তাদের ম্যাটেরিয়াল একটু বাড়বে, তাদের লাইভের উপরে প্রেশারও একটু বাড়বে, গট ইট তাদের লাইভ ক্লাস, ইভেন আমাদের অনেক সিনিয়র এডিটাররা আরো এক্সট্রা ক্লাস নিবে। ওকে তাদেরও এই যে শ্রমিক, যেরকম আমার স্টিল মনে আছে ফার্স্ট ক্লাস যেদিন নিছিল, একইভাবে এরপরে আরো ফার্স্ট ক্লাস অনেকেই নিবে। হ্যাঁ। এটা কি এই- স্টুডেন্ট থেকে আসবে না না, আপনি এখন হায়ার করবেন? পর্যন্ত স্টুডেন্ট থেকে না, আচ্ছা স্টুডেন্টদের থেকে আসার আগে অ্যাটলিস্ট ওদের 1 1.5 2 বছর আমাদের সাথে আগে এডিট করে নিতে কোলাবরেশন হবে, করতে হবে। কোলাবোরেশন, এই যে যারা আছে আচ্ছা এভাবে আচ্ছা দিতে পারি না। আমাদের সাথে যারা 2 2.5 বছর ধরে এডিট করতেছে, সিজন যেটা বললো, শিপ্ত যেমন অনেক সিজন এডিটর, ওরা ওকে হয়তো বা আসবে এখন ওকে ওকে এডিটিং এর এগুলা নিয়ে। সো তাদের অনেক হবে, তাদের সাথে অনেক এক্সপ্লেন করব। সো এগেইন তাদের ফিল গুড ফ্যাক্টরটা আছে, তাদের টাকাটাও প্রোটেক্টেড রাখতে হবে, তাদেরকে নতুন ম্যাটেরিয়াল দিতে হবে। সো যারা ভেরিফাই করবে না, তাদেরকে আমরা নতুন ম্যাটেরিয়াল দেখতে দিব না, তারা ওই পুরান ম্যাটেরিয়ালই দেখবে, ও যেটা তোরা দেখছিস, হুইচ ইজ আল্লাহ। তারা 3 এর সব দেখতে পারবে, আচ্ছা কিন্তু 4 এর জিনিস দেখতে হলে ভেরিফাই করতে হবে। 4 এর জন্য কি আমরা কি কোনো ইয়ে পাবো, এক্সেস পাবো? মানে কি, মানে হচ্ছে যে নতুন যে ম্যাসিভ জিনিসগুলা তারপর কোশ্চেন। আচ্ছা হ্যাঁ, পরের কোশ্চেনটা যে মুনতাসির যে টপিকটা বললো যে টেক কার যে ব্যাপারটা, সো আমি যেটা ভাবতেছিলাম যে মুনতাসির যে টেক কার কথাটা বললো, এটা যখন আমি ডিজিটালি কাউকে শিখাইতেছি, সো ওই ব্যাপারে আমার সবসময় আমার কন্টেন্ট হায়ার রাখতে হবে। আমি যদি 3 4 কোর্স যাব যদি সেম কন্টেন্ট রাখি, লিকের যে ব্যাপারটা এটা আমরা জানি হইছে, এটা হয় অহরহ। এটা ধ্রুব রাটের কোর্সও হয়, এটা এলেক্স হরমোজের যদি কোনো কোর্স থাকে সেটাও হবে। কোনো না কোনো ওয়েতে পাইরেসি হয়, মানে এটা আটকানোর কোনো স্কোপ নাই। Yep. সো এই কন্টেন্ট ওইটা আপডেট করা লাগে। আই গেস এই পারসেপশন থেকে ডিজিটাল কন্টেন্ট গুলা সবসময় আপডেট করতে হয় অ্যাকচুয়ালি। না, এটা হয়, প্লাস এর ডিজিটাল ওয়ার্ল্ডটা অনেক তাড়াতাড়ি চেঞ্জ হয়। হ্যাঁ ফাইবারের রুল 2 3 মাসে, 1 মাসে ধুম করে চেঞ্জ হয়ে যায়। ভিডিও এডিটিং এর টেস্ট চেঞ্জ হয়, ইনস্টাগ্রামে এখন নতুন স্টাইল, ট্রেন্ডি স্টাইল হ্যাঁ চলতেছে। 2 3 চলতেছে। এক সপ্তাহের মধ্যে চেঞ্জ। হ্যাঁ, চেঞ্জ। সো এই যে ম্যাসিভ চেঞ্জ গুলো আসতেছে, এগুলো তো আমাদের ইনকর্পোরেট করতে হবে, হ্যাঁ নাহলে হোয়াটস দ্য পয়েন্ট। ক্যাপকাটের পুরো চেঞ্জ আসছে, প্রিমিয়ার প্রো নতুন আপডেট 3 বার আসছে। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমরা। এরকম ভাবে আসছে, ফাইনাল কাটের নতুন একটা আসছে 11। ফাইনাল কাট। আচ্ছা সো ও এইভাবে যে প্রতিনিয়ত যে আপডেট গুলো আসতেছে, ওগুলার আপডেট গুলো যদি আমরা না দেই, ওই হ্যাঁ সিলেবাস আর কয়দিন চালাবো? এর জন্য সেটাই। এবার ক্যাপকাটের নতুন শুট করতে হয়েছে, ফাইনাল কাটের নতুন শুট করতে হুম। হইতেছে, তো এরকম ভাবে করতে হইতেছে, এগুলো খুব প্যারা ভাই। আর আচ্ছা ভাইয়া, সো খুব কাছাকাছি আছি। সো আমি হ্যাঁ, একটা পরের যে প্রশ্নটা, যেহেতু ভাইয়া ফ্রিল্যান্সিং আর ভিডিও এডিটিং ২ টা টার্ম অনেক আগে থেকেই আমরা এটা নিয়ে কথা বলছি। সো ফ্রিল্যান্সিং এ যারা আসতে চায়, তারা অ্যাকচুয়ালি আগে কোন কাজটা করে, লোকালদের সাথে কাজ করে, এর পরবর্তীতে কোন প্ল্যাটফর্মটাতে তারা আগে আপনার দৃষ্টিকোণ থেকে আগে আসা উচিত? ইজ ইট ফাইবার, আপওয়ার্ক অর অন্যগুলা? মানে আপনার দৃষ্টিকোণে মানে কোনটা ইজিয়ার আরকি? মানে আগে তো স্কিলটা লাগবে। স্কিলটা লাগবে, তারপরে যা মন চায় করুক। আচ্ছা। আগে স্কিল থাকুক, তারপরে তার এত চিন্তাও করতে হবে না, আগে ফাইবার দিয়ে শুরু করবে না নাকি আপওয়ার্ক দিয়ে আপওয়ার্ক আছে করবে। না না ভাইয়া যে অনেকে ইনডিসিশনে ভুগে? না, ইনডিসিশনে ভুগে, যাদের স্কিল নিয়ে ইনডিসিশন আছে। আচ্ছা। ইফ ইউ নো ইউর গুড, হ্যাঁ। ট্রাস্ট মি, ইট উইল কিন্তু কাম এন্ড তারা যে জিনিসটাকে যে একদম পুরো স্পয়েল করে দিতেছে কি। মার্কেট প্লেসটা। এর জন্য টিকে না, প্রোফাইল তো বাদ হয়, গিগ অ্যাপ্রুভ হয় না। ইটস নট আচ্ছা ইজি। মার্কেট প্লেসও চালাক, ওরাও আইডেন্টিফাই করতে পারে তুই কিভাবে লিখছিস, কি দিচ্ছিস গিগ ভিডিও দিয়ে। আমাদের স্টুডেন্টদের গুলা দেখবি ইউজুয়ালি অ্যাপ্রুভ হয়, কারণ গিগ ভিডিও এমন ভাবে আমরা করতেছি,
হচ্ছে, এটা ডিপেন্ড করে তোকে দেখতে প্রফেশনাল লাগে নাকি। জাস্ট বিকজ ইউ হ্যাভ এ কম্পিউটার অ্যান্ড ইউ ডিড আ কোর্স অ্যান্ড ইউ হ্যাভ আ গিগ ডাজন্ট মিন ইউল বিকাম রিচ। এটা একটা মিথ। আচ্ছা মানুষ না এটা বুঝতেছে না যে ওরা ভাবে আচ্ছা বড় ভাইদের কইতে ওদের কয় স্কিল। আচ্ছা মানে জিনিসটা এরকম যে কেমনে কমু, মানে আমার বার ডার্টি আসতেছে অন্য ভদ্র দেই যে মানে ধর আচ্ছা ইজি উদাহরণ ভালো দিই, ওই আচ্ছা যে ইয়ে আছে না জাপানিজরা চাইনিজরা খায় কি দেয়া হয় চপস্টিক। চপস্টিক চপস্টিক এখন তুই বলছস যে আমি একটা বাংলাদেশে নতুন কম্পিটিশন হয়েছে চপস্টিক দিয়ে যে সবচেয়ে তাড়াতাড়ি খাইতে পারে ও 10 লাখ টাকা পাবে একটা রেস্টুরেন্টে। এটার জন্য রেজিস্ট্রেশন করতে হয়, এটার জন্য লাল রঙের গেঞ্জি পরতে হয়, ঠিক আছে, আর চুল চান্দু করতে হয়। আচ্ছা এই 3টা শর্ত। তুই রেজিস্ট্রেশন করছস, তুই লাল গেঞ্জি কিনছস, তুই চুল চান্দু করছস, তুই কি গিয়া ফার্স্ট। সবাই দেখবি 10 লাখ 5 লাখ 4 লাখ বিভিন্ন লেভেলে টাকা কামাইতে, তুই একটা টাকাও পাস নাই। তুই কমপ্লেন করতে ভাই আমি তো চান্দুও করছি হয় না কেন। আরে ভাই তুই কি জানোস কেমনে উড়ায় চপস্টিক দিয়া খাউন? না তুই তো এটাই প্র্যাকটিস করস নাই। তো তোর তো একটা চাল উড়াইতে পারতে হবে, তুই আগে চাল উঠা তারপর না চান্দু কর, তাহলে চান্দু করতে হবে না। কারণ তুই গিয়া কবি শুনো আমি চোখ বন্ধ করে যেমন পারি লাগবো তখন কবো চান্দু ছাড়াও পারে, ওয়াও চান্দু হইতে হয় না। এরকম আমার ক্ষেত্রে হয়েছে আর কি। দিন শেষে স্কিলসটাই দিন ঠিক শেষে আছে চপস্টিক চালানোটাই ইম্পর্টেন্ট। স্কিল ইস্যু থাকলে বিয়েও টিকবে না। ওকে গড। লাস্ট আমি শোক ভাইয়ের কাছে আসি, এরপরে আপনার যেটা লাস্ট থাকবে সেটা আপনি ইয়ে করেন। আমি অলমোস্ট আমরা পডকাস্ট একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। একটা জিনিস, ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছে বা শিখতে চাচ্ছে তারা কোন মার্কেট প্লেসে তারা মানে স্টার্টিং করবে? স্কিলস আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো, 100 করতেছে। freelancers.com, এটা আমিও বলার আগে বলি, ওইখানে লিটারেলি কম্পিটিশন হয়, করতে হয়। যার কম্পিটিশনে যারটা সবচেয়ে ভালো হয় ওকে ওই পায়। ওইখানে তুই তোর যোগ্যতার অবস্থান বুঝতে পারবি যে ও আসলে আমার যোগ্যতা আসলে নাই, আমারে সিলেক্ট করে নাই। আর যোগ্যতা ভালো হইলে তুই দেখবি তুই খালি পুরস্কার পাইতাছস, নামের পাশে জমতাছে, ওইখানেই হিট হয়ে যাবি। ট্রফি দিতেছে একটা। ট্রফি, হ্যাঁ ওইখানে জিতবি, বুঝছস। আচ্ছা আর তুই মার্কেট প্লেস লোকালি তুই ক্লায়েন্ট গুলো কথাই কই তার সাথে কপি পেস্ট টেমপ্লেট মারস, তুই কেমনে কথা কবি? তুই একটু প্র্যাকটিস কর মানুষের সামনে কেমনে কথা বলে, কিভাবে কথা বলা উচিত। তুই শালা তোর রুমের মধ্যে বইসা সারা জীবন বইসা আসলে কিচ্ছু করস নাই, আর তুই গিয়া একটা বড় কোম্পানির সিওর লগে তালে তাল মিলিয়ে কথা কবি। ওর লগে সিওর লগে আইবিএ, নর্থ সাউথ, বিইউপি, ঢাকা ভার্সিটি, বুয়েট, খুলনা ইউনিভার্সিটি, ওইখানকার বড় বড় ডিরেক্টরের কথা বলতে গলা কাঁপে ওই সিওর লগে। আর তুই ওই সিওরে লিঙ্কডইনে মেসেজ পাঠাস, এই আই ক্যান ইনক্রিজ ইউর পার্সোনাল ব্র্যান্ড। সেই দিন আমাকে একজন বলছে আচ্ছা আচ্ছা যে ভাই আপনার পডকাস্ট সিমস লাইক ইউর পডকাস্ট রিকোয়ার্স এডিটিং, আই ক্যান এডিট ইউর পডকাস্ট, ইউ নিড এ ভিডিও এডিটর। কমেন্ট, এটা একটা কমেন্ট ও করছিল। কদ্দুর না না মেইল করছে, ও আচ্ছা। আচ্ছা ও কদ্দুর রিসার্চ করছে আমার নিয়ে, তোর মনে হয় যে আমার কোন কত বড় কলজা থাকলে আমার এই মেলটা করতে পারে। তার মানে তারা দেখছে পডকাস্ট হচ্ছে, ওইখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওকে জাস্ট ওকে মেইল করে দেই, ওদের এডিটর লাগবে। রাফায়েত রাকিব কে অথবা আমার পডকাস্ট যে শুনবে যে ও ফাইবারের টপ রেটেড বা ও যে ভিডিও এটা এডিটিং দেখে নাই, শিখায় এটা দেখে নাই। এটা দেখেন। এই শালারা কেমনে তুই লিঙ্কডইন আর ফেসবুকে করবে শালা। এই যে আচ্ছা এত ভাইয়া, ঝামেলা। ওকে ওকে আচ্ছা ভাইয়া, সো এই যে এই ব্যাপারটা যে কমিউনিকেশন যে স্কিলের ব্যাপারটা, এটা আপগ্রেড করার যে ব্যাপারটা, এটাও একটু আপনি বলে দেন। যেহেতু বলছেন যে পারবে না, সো পারবে কিভাবে, এই প্রসিডিউরটা একটু বলে দেন। এইগুলার এইটা মেসেজও আমি কিন্তু ভাই বলবো অনেক ফাইন্ড আ আসে। মেন্টর। হ্যাঁ, কারণ ওকে যেহেতু তোমার কর্পোরেটে আমার ভালো হয়েছে কারণ আমি কর্পোরেট এক্সপিরিয়েন্স ছিল, আমারগুলো ওদের সাথে শেয়ার করছি। ফাইন্ড আ গুড মেন্টর, হুম, ওকে গেট আ রোড ম্যাপ, লার্ন ফ্রম হিম। হুম। এগুলা কেস স্টাডি বা পডকাস্ট দেখলে হবে না। ওকে মেন্টর লিটারালি নিডস টু টিচ ইউ যে দিস ইজ রং দিস ইজ রাইট। অথবা বিভিন্ন কর্পোরেট ট্রেনিং হয়, বিভিন্ন কর্পোরেট কমিউনিকেশন উপর ট্রেনিং হয়, কোর্সেস আছে অনলাইন। হ্যাঁ, হাউ টু ইফেক্টিভলি কমিউনিকেট, এগুলা কোর্স অন করা ফিল্ড উচিত। মাঠে কাজ করো, হ্যাঁ অন ফিল্ড মাঠে কাজ করো। হ্যাঁ অন ফিল্ড মাঠেও হইতে পারে, ওখানে অনেক কিছু শিখবে, অথবা ফাস্ট ফরওয়ার্ড ফ্রিল্যান্স করবে, সেলসের কোর্স তাহলে কি করবে। এই সারা জীবনটা কি কোর্স শিখে শিখে আমরা পার করবো? মানে স্কুল যদি শিখতে পারো 20 বছর স্কুল কলেজ ইউনিভার্সিটি, আচ্ছা তাহলে স্কুল এগুলারই ডিজিটাল ভার্সন হচ্ছে গিয়ে ডিজিটাল কোর্স কোর্সেস। গুলো আজকে যদি আমার ফিজিক্যাল কোর্স সেন্টার থাকতো এত নেগেটিভ কথা বা এত মানুষ এত কথা বলতো না, হ্যাঁ কারণ এটা এটা ট্রু। ফিজিক্যালি শেখায়, যেটা বাই দ্য জি ওয়ে জি আসতেছে। সো এটা হইলে আবার মানুষ নাচতে নাচতে করতো। মানে সো বাসায় বসে বেডরুমে কমলা খাইতে খাইতে করতে আর বা কলা খাইতে খাইতে করো না গেলে। And আমি প্লিজ এড করার আছে যে আমার যেমন আমার কমিউনিকেশন স্কিল অনেক বাজে। আচ্ছা আমার ফ্রেন্ডস বা ফ্যামিলি মানুষজনের সাথে আমার ঠিক মতো কথা বলতে পারি না, এমন না বেয়াদবি করি, বাট কম কথা বলি। তো আমার খুব উইয়ার্ড লাগে মানুষের যে একটা জিনিস বিক্রি করা, মানুষের কথা বাড়ানো, হুদাই কথাবার্তা বলা। তো বা আমার প্রবলেম গুলা বুঝানো, ওর যে ইন্ট্রোভার্ট। প্রবলেম আছে এই পার্ট গুলা, মানে একদম সোজা কথা কথা বলতে আমার খুব ঝামেলা হয়।
তো আমার যেমন হয়েছে আমি মেন্টর পেয়ে গেছি, আচ্ছা আমার বাসার ভিতরে মেন্টর, তো আমার হইলো বইলা দেয় না ভুল করছো এমনি কবি, এমনি বলতে পারতি, ওরা যখন এমনি বলবি তো এটা আমার এইভাবে এক্সপ্রেশন এমন রাখবি, হাবি যাবি সব বইলা দেয় আমার। ওকে তো আমি এদিক দিয়ে লাকি। এখন আমি যখন আমি চিন্তা করি তখন আমি চিন্তা করি আচ্ছা ঠিক আছে, সৌমিক না রাফায়েত রাকিব এখানে থাকলে কি করতো। নাইস। তো ফাইন্ড আ মেন্টর, ওরে প্রথম মিমিক করা ট্রাই করো, ফাইন্ড আ রোল মডেল, ফাইন্ড আ আইডল, তারপরে দেখবা আস্তে আস্তে হয়ে যায়। তো কিছু জিনিস উনার পিক করবা, কিছু জিনিস নিজের অ্যাড করবা, দেখবা নিজের একটা পার্সোনালিটি হয়ে গেছে। গট ইট। আচ্ছা সৌমিক ভাই, লাস্ট জিনিসটা ওই যে মার্কেট প্লেসে যেহেতু ছিলাম আমরা, আপনি নর্মালি কোন মার্কেট প্লেস থেকে পার্সোনালি বেশি সাজেস্ট করেন ফর ফ্রেশার, আর অথবা যারা ফ্রেশিং ওখানে কাজ করছে, রাফায়েত ভাই যেটা বললো আমি এগ্রি করি যে ফ্রিল্যান্সার কম্পিটিশনে মজা পাওয়া যায়, যে আচ্ছা আর 10 জন সাবমিট করতেছে আমারটা নিতেছে কিনা। আরেকটা জিনিস বলবো যে আগে মার্কেট প্লেসে ঝাঁপানোর আগে যেই স্কিলটা থাকুক না কেন, ওকে ফ্রেন্ডদের ফ্যামিলিদের দেন, ফ্রিতে দেন, আচ্ছা বা লোকাল কেউ কনভিন্স করেন ফ্রেন্ডদের থ্রু আপনার ওকে থেকে নেওয়ার জন্য, তাহলে আপনার সেলস স্কিলও বাড়বে, আর হইলো ওই রিভিউ গুলো স্কিলটাও ঝালাই পেলাম হবে, আমরা। কারণ ওরা খুবই ওপেনলি জাজ করবে হ্যাঁ, যে এই যে ওটা বানাইছে ভালো হয় নাই, ভালো হয় নাই। এই যে লোক বানাইছে ভালো লাগে না, আমার ডিরেক্ট কমেন্ট ইনসাল্ট। যায় না। তো এমন টাইপের ওরা একদম খুব ওপেনলি ফিডব্যাক দিবে, ওটা খুব মজা লাগে। আর ওদের কাছে যে বিক্রি করাটা, যে তোর এই জিনিসটা লাগবে, তোর ওকে আমার থেকে নিতে হবে, ওইখান থেকেও একটা নতুন স্কিল আসে কমিউনিকেশন আর সেলস এর। বুঝতে Got পারছি, it. গট ইট। ইউর ফাইনাল আচ্ছা ভাইয়া, ওই যে ব্যাচ 4 এর একটা ছেলে ওইদিন আমাকে মেসেজ দিল যে ইংলিশ কিভাবে প্রপারলি আপডেট করবো। So আমি বলছি যে মুভি দেখো, বই পড়ো, আর যেসব বেসিক যে ব্যাপারগুলোতে ইংলিশ আপডেট। ও আমাকে রিপ্লাই দিল যে ভাই এই কথা সবাই বলে, এছাড়া আর কি আছে। আচ্ছা এখন আমি জিজ্ঞেস করলাম আপনাকে, এছাড়া আর কি আছে, আর কিছু কি বাকি আছে অ্যাকচুয়ালি? হ্যাঁ, স্কুলে যখন শেখায় মনোযোগ দাও। এই তো ছাড়া, স্কুলে যখন শেখায় মনোযোগ দাও। দুটো তো আমরা স্কিপ করে ফেলি। না তাহলে আবার টিভি দেখো, সিরিজ দেখো। আচ্ছা এইগুলা হচ্ছে কি সারা জীবন মানে লুজার ছিল, লুজার আছে। আমি ওদেরকে বলবো যে এই যে বাপ মায়ের উপরে বোঝা হবেন এক সময়, আজকে পডকাস্টে যেটা টাচ করছে ওটা করেন, যে ভিখারি তো হবেন, মেক শিওর আপনি টপ ভিখারি হয়েছেন অথবা মেথডের মধ্যে টপ হয়েছেন, যেটাই করেন না কেন। কারণ ভদ্রভাবে তো ভাল লাগে না, সবাই বলে। হুম তো তুই তো ভিখারি বা মেথরই হবি, বা মুচি হবি। এবং প্রত্যেকটা প্রফেশনকে আমি উঁচু করে দেখতেছি, হালাল ভাবে কামাই করে। হ্যাঁ হ্যাঁ তুই অবশ্যই। যেটা করবি ওটা টপ 10%-এ থাকার চেষ্টা করিস, তোর ইংলিশ জানা লাগবে না। তুই মাটি যদি কপাস, তোর মতো মাটি যাতে কেউ না কপায়। তুই যদি ঠেলা চালাস, ওই যে যেটা পডকাস্ট, তুই যদি রিক্সাও চালাস, তোর রিক্সায় চলে যাতে সবচেয়ে আরাম হয়। তুই যাতে ওকে বাঁকায় চালাস। তুই যদি চাও বানাস, তোর চা খাইতে যাতে অনেক মজা লাগে, সুগার কম চা বানাস, এরম যাতে হয়। কিন্তু তুই কমপ্লেন করিস না। আচ্ছা তোর কমপ্লেন শোনার থেকে মানে ওই কিছুক্ষণ টাইম, মানে কি বলবো আর, আর সবাই মুভি দেখতে বলে, আমি মুভি দেখবো না, হ্যাঁ, কেন করবি না, হাঁটা যায় তো পা দিয়া, ভাই সবাই পা দিয়ে হাঁটে, না হাত দিয়ে হাঁটে। আমি অন্যভাবে কিভাবে হাঁটতে পারি, তুই জিভ দিয়ে হাঁট। আচ্ছা, ওইটা যেটা বলেন ইংলিশের যে ব্যাপারটা, আমরা নর্মালি একটা জিনিস মনে করি কি, কিছু স্পেসিফিক স্টুডেন্ট বলবো বা পেপলে ধরি, যে মা বাবার যে ভিতরটা ইয়ে থেকে ছোটবেলা থেকে আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে, ইংলিশ ভার্সনে পড়বে, এবং যখন তারা ইংলিশ মিডিয়াম বেসিক্যালি ভার্সন যেটা, যখন যারা মনে করে যে না ঠিক আছে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, ছেলে গিয়ে পট 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 করবে, এই নিউজে পড়ছে ইয়েতে করবে, বাট বাংলা মিডিয়ামদের কেন আমাদেরকে এত তুচ্ছ করে দেখা আমি হচ্ছে? জানি, আমরা তো পারি, দুজন বাংলা মিডিয়াম, আমরা দুজন খাস বাংলা মিডিয়াম। আমরা তো পারি, আমরা তো না পারতেছি না speaking আমরা আমরা যেটা। একটু বাড়ি খাই, কারণ হ্যাঁ আমাদের এডুকেশন সিস্টেম এমন হয়, বা সবাই এত ইংলিশে ফ্লুয়েন্ট থাকে না। yep, আমি আমার বাপরে কানছি যে বাবা আমার ডিকশনারি কিনা তো ক্লাস 3 তে থাকতে, তো বলছে ডেইলি আমার এক পেজ পড়ে শোনাইতে হইব, আমি যে কোনো ওয়ার্ড ধরবো ওই পেজ ওই ওয়ার্ডের বলতে হইব। তোমার পকেট ডিকশনারি কিনেছে, জয় পকেট হ্যাঁ, ডিকশনারি, জয় লাল পকেট ছিল একটা, ডিকশনারি। সবুজ ছিল একটা, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা। তো আমার বাবা এসে আমার ডেইলি জিগাইতো যে এই পেজ পড়ছো, এই পেজ পড়ছো। তো কয়েকদিন চলছে, পরে বন্ধ হয়ে গেছে, বাট ওই ডিকশনারি শেষে অ্যাব্রিভিয়েশন গুলা, সোয়াট মানে কি, র্যাব মানে কি, নাসা vocabulary গুলো, মানে কি, yep, এগুলা শিখতাম। যখন মুভিজ দেখতাম, ইংলিশ মুভি দেখলেও সাবটাইটেল সহ দেখতাম, আচ্ছা ঠিক আছে এই মুভি বুঝি নাই, এটা ওয়ার্ডটা কি খুঁজে বের করি, আচ্ছা এটা বলছে, অনেক টাইম লাগছে। হিন্দি মুভিজ গুলা দেখতাম, যখন হিন্দি মুভিজ সাবটাইটেল, হিন্দি তো বুঝি, শুনতে শুনতে শিখাই হ্যাঁ গেছি, হ্যাঁ হ্যাঁ হিন্দি যখন সাবটাইটেল সহ দেখতেছি তখন বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এটার মানে এটা, এটার মানে এটা, বাট এই সাইটান ওয়ার্ডটাকে আবার খুঁজে বের করতেছি, ওই এফোর্টটা কেউ দেয় না। না ওই জায়গাতে হয় কি ভাই, ইংলিশ যে মুভি সিরিজ গুলার, এগুলো ওয়ার্ডস গুলা বা ওইগুলার সেন্টেন্স গুলো, এগুলার কথা, বাচনভঙ্গি, ওইগুলো একটু অন্য ধাঁচের। আমাদের যখন আমি কারোর সাথে কমিউনিকেশন স্কিলে যাব, আমার এতটাও লাগতেছে না। তারা হ্যাঁ, যেসব ওয়ার্ড ইউজ করতেছে আমার কিন্তু ওইগুলাও লাগতেছে না। একটা বেসিক কমিউনিকেশন স্কিল এন্ড দ্য প্রপার অ্যাপ্রোচ, আমি সুন্দরভাবে কি তাকে বলতে পারতেছি কিনা, আমার কোয়েশ্চেনটাকে সে প্রপারলি বুঝতে পারতেছে কিনা, এটাই অ্যাকচুয়ালি যেটা হয় আর কি। মুভিজ goes on. ডিপেন্ড করে কোন মুভিজ দেখতেছো, কোন সিরিয়াল দেখতেছো। যদি গেম অফ থ্রোনস দেখো ও তাহলে এটাই ওইখানে বলতে বলতে চাইছিলাম। প্রাচীন কালের ইংলিশ বলতেছে, যেটা তোমার লাগে না। ওকে ওইখানে কফি এক্সিস্ট করে না, কম্পিউটার এক্সিস্ট করে না, তাহলে তুমি হ্যাঁ ওগুলার কেমনে বলবা?
তো তোমার দেখতে হবে কারেন্ট টাইমের বা লাইফস্টাইল বেসড যেসব মুভিস আর Sitcom, সিরিয়ালস গুলো আছে, sitcom. সিটকম গুলো আছে, ওগুলা দেখলে তুমি জানবা যে ডে টু ডে লাইফে কোন ইংলিশ গুলা ইউজ করে। সো করোনার যে পিরিয়ডটা ডিজাস্টার পিরিয়ড গেছে। সো অনেকগুলা মাস সবাই অফ ছিল। ওই টাইমটাতে কিভাবে সবকিছু মেনটেন করলেন বা কিভাবে সবকিছু ওভারকাম করলেন? হার্ডেলস গুলা কিভাবে ট্যাকেল দিছেন? কারণ জবলেস মানে পুরা ব্যাপারটাই জবলেস ছিল। মানে খুব কম সংখ্যক মানুষ মানে যারা ভালো, ভালো জব করতো তাদেরকেও ফায়ার করা হয়েছে। ওই টাইমটা ভাইয়া কেমনে হ্যান্ডেল করছিলেন? সবকিছু নাল 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 হয়ে গেছে। এটা মনে করেন এখন আমি শিখে যাইতেছি। কারণ ম্যাসাকার হইতেই পারে। কোভিড টাইম তো আল্লাহ মাফ করুক, যা হয়েছে আমাদের আর ওটা বাদে অনেক ভালো টাইম ছিল সেলফ রিফ্লেক্ট করার। তুই কে, তোর ক্যাপাবিলিটি কতদূর, এটার সম্পর্কে তুই একটা আইডিয়া পাইছিস। আচ্ছা, হুট করে যে ভাই একটা এত বড় গ্যাপ পড়ে গেল, ওই জায়গাটাতে এই আমরা সেলফ যারা কর্পোরেটে ছিলাম ছুটি হ্যাঁ, পাইছিলাম, এর থেকে ভালো কি হইতে পারে? পোলা এটা একটা এই পরীক্ষা যে দিতে ভাই পারে। আপনার যে সেলফ রিয়ালাইজেশনটা এটা খুব তাড়াতাড়ি আসে। আমার কাছে লাগছিল আরে ভাই কি বিরাট একটা ছুটি পাইলাম, কাটাই। পরে এটা আস্তে, আস্তে যখন লেন্থ বাড়তে থাকলো তখন একটা মানে ডিপ্রেশন বা মেজাজ খারাপ খিটখিটে হতে থাকলো। মানে কোনো কিছু আর ভালো লাগতেছিল না আরকি। সো আপনি এই ব্যাপারগুলো থেকে মানে কোর্স রিলেটেড বা যা হইছে ওইগুলা থেকে ওভারকাম করছিলেন কিভাবে? তখন তো ডিজিটাল ড্রপার আছে। না না ছিল না, তখন তখন নাই। নাই, তখন না, কেউ ছিল কেউ না। ছিল না। ডিজিটাল ড্রপ আউট 1 বছর হয়নি এখনো। তখন ছিল ভাইয়ার তখন শো কি অফ লাইফ ছিল? ঢাকা, তখন ছিল সব ঢাকা জীবনমুখী ব্লগ, জীবনমুখী ছিল। আচ্ছা। তখন ছিল কন্টেন্ট। তখন আমি ফেসবুকে বিভিন্ন জীবনমুখী গ্যাংয়ে আমার পোলাপাইনদের সাথে আমি ইয়া করছি, ওরা আমাকে সাপোর্ট করছে, আমি ওদের সাথে আর ছিলাম। নিজের উপর কি কাজ করছিলেন? এই যে ভিডিও এডিটিং স্কিল ডেভেলপ করছি, ভিডিও এডিটিং, কন্টেন্ট লিখতাম, জীবনমুখী গল্প লিখতাম, এগুলা টাইম দিছি। পাবলিক স্পিকিং ডেভেলপ হয়েছে, কারণ তখন আমি জুমে অনেক মানুষ লাইভে ডাকতো, বিভিন্ন জায়গায় কন্টেন্ট ক্রিয়েটেছিলাম, ওইসব জায়গায় গিয়ে অনেক কথাবার্তা বলতাম। এটার কারণে ইনস্ট্যান্ট কথা বলার ইয়াটা ওইখান থেকে আসছে, চর্চা হয়েছে। আনফরচুনেটলি তখন ফ্রিল্যান্সিং করতাম না, যদি করতাম রে ভাই মার্কেটটা ফাটতো। ফাটতো, মানে মানে 10-20 হাজার রিভিউ বয়ে থাকতাম ফাইবারে, অবশ্যই। এবং মনে কর থাকতো এখন একটা পোর্শে, ল্যাম্বরগিনি এখন একটা সাইডে থাকতো। ল্যাম্বরগিনি আমি আবার এটা বিশ্বাস করি, যখন যার লাইফে যেটা হয় তখনই হওয়া বেস্ট ছিল। ওকে। এবং আচ্ছা। আমার লাইফে তখন ফ্রিল্যান্সিং হয় নাই, এখন হয়েছে। তখন হয় নাই দেখে দ্যাট ওয়াজ মাই প্রিপারেশন টাইম। আমি হয়তো বা মেন্টালি ওভাবে রেডি হয়েছি হুম। যে ট্রেডিশনাল জবের বাইরে নিজের মধ্যে থেকে এরকম ফ্রিল্যান্সার মেন্টালিটি ক্রিয়েট হয়েছে, এবং এখানে গিয়ে ফুলফিলমেন্ট হয়েছে। এবং আমি লাকি যে আমি এত হেভি কম্পিটিশনের মধ্যে আইসা ফাইনালি করতে পারছি, এটা আরো বেশি জোস। যেই টাইমটা আমরা পিছনে ফেলে আসছি ওটা কি সামনে কখনো আবার আসার চান্সেস থাকতে পারে, যেটা আমাদের গোল্ডেন টাইম হয়ে গেছে? মনে করতেছি যে না, যদি হয়ে যায় আবার। কি আমি কোভিড? লাইক যেটা আমরা ওই টাইমে গিয়ে আমার মনে হয় যে আমার লাইফটা টুইন করতে পারে। না, লাইফে কখনো এটা ভাবা ভুল যে আগে যেটা ছিল ওটা আসবে, আগে হ্যাঁ। যেরকম আছে ওইটা হবে। টুমরো এটা তোর কপাল, তকদির, আল্লাহ আর তোর হাতে। ওকে। সো পুরোপুরি তুই যেরকম শেপ করবি তোর টুমরো ওরকমই হবে। লাকের উপরে, ইচ্ছার উপরে, বাসনার উপরে কখনো কিছু ছাড়তে হয় না। ওকে। সো নো, টুমরো উইল নেভার বি লাইক ইয়েস্টারডে। আচ্ছা। আমরা এখন একটু আধ্যাত্মিক অনেক কথা বলতে পারি, বলবো না, মানুষ বুঝবে না, বাট মানে আমরা তো সেম জায়গায় নাই, কারণ পৃথিবীও তো সেম জায়গায় নাই, ঘুরতেছে। ইয়েস্টারডে টুমরো চেঞ্জ হয়। জি। একইভাবে আমাদের সোলার সিস্টেমও এক জায়গায় নাই, মিল্কি ওয়ের মধ্যে ঘুরতেছে। আমাদের মিল্কি ওয়ে এক জায়গায় নাই, ওইটাও আগায় যাচ্ছে, ঘুরতেছে সুপার ক্লাস্টারে। নাথিং ইজ ইন দ্য সেম প্লেস। যেটা গেছে গা ওটা গেছে গা, আগের দিনে বাগে খাইছে। কালকে কি করতেছো ওইটার ডিসিশন আজকে তোমার হাতে। এটা পার্সোনাল লাইফের ক্ষেত্রে এন্ড আমার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে বোথ। ড্রপ আউট যখন বলি, এটা মানুষের মাথায় ঘুরে যে পড়ালেখা থেকে ড্রপ আউট না, আমি নিজে একজন কর্পোরেট ড্রপ আউট। ওকে। ড্রপ আউট যখন আমরা বলি, ড্রপ আউট ক্যান বি এনিথিং। সোসাইটি ড্রপ আউট হইতে পারে, সমাজে কেউ ওকে দিয়ে হবে না, তোকে দিয়ে হবে না। রিলেশনশিপ ড্রপ আউট হইতে পারে, বিয়ে থেকে ড্রপ আউট হইতে পারে। জীবনের প্রতিটা ক্ষেত্রে থেকে যখন সোসাইটি তোর এগেনস্ট, এবং তুই সোসাইটির নর্মের এগেনস্টে বা তোকে নিচ্ছে না, ওখান থেকেই ড্রপ আউট ক্রিয়েট হয়। ওকে। আমাদের সোসাইটি আমাদের সোসাইটি বলছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি শেষ করাটাই নিয়ম, অথচ ওই টাকাটা দেয় না। না। এটা তোর বাপের টাকা, তুই কর, ওই দিব না। মৌলিক অধিকার, কিন্তু তুই তোর টাকায় কর, এটা আবার মৌলিক অধিকার। ওরাই ওইটার নাম দিছে নেগেটিভ একটা জিনিস, যে না পারলে তুই ড্রপ আউট। আচ্ছা। সোসাইটির বানানো নন। ওই একইভাবে
জীবনের যে কোনো জায়গা যেটা আমরা সোসাইটির নর্মের বাইরে যাই, অ্যাজ লং অ্যাজ এথিক্যাল, মোরালি রাইট, আমাদেরকে ড্রপ আউট যেটা বলা হয়, ওই কটা নিয়েই আমাদের আসলে এই রেবেল গুলারে নিয়ে আমাদের টিম। আর এই পাশের বাসার আন্টির থেকে বাঁচার উপায়টা কি? আন্টির সাথে বিভিন্ন সম্পর্কে যাইতে পারিস, পজিটিভ অ্যাসোসিয়েশন থাকতে পারে আন্টির সাথে। আমার কোনো পাশের বাড়ির আন্টি ছিল না পজিটিভ দেখতে, আমি এমন ভাবে ওয়ার্ড ইউজ করলাম যাতে পজিটিভ দেখতে কোনো পাশের বাড়ির আন্টি ছিল না, সো যায় আসে নাই। আর পাশের বাড়ির আন্টি পাশের বাড়ির আন্টি, তার তো পাশের বাড়ির আন্টির ছেলেদের তার থেকে better ছেলেকে হইতো। কখনো বিড়ি খাওয়ার একটা দেখে ছবি তুলে পাশের বাড়ির আন্টিকে বলে দাও। বেশিরভাগই তো আর মেয়েদের যদি উদাহরণ দেয়। তার মেয়ে থাকে মেয়েরটা করতে হবে, আর যদি ছেলে মেয়ে না থাকে তাহলে উনাকে সিগারেট খাওয়া অবস্থায় ছবি তুলো। এটা হবে বাবা। ওকে, ওকে, সো ভাইয়া লাস্ট একটা কোয়েশ্চেন, ইন দ্য পার্স মানে 23, 24, 25, 26 এইগুলা এজ থেকে, সো আপনি এই এজ ক্রস করে গেছেন। So আমরা বলি এই যে ফ্রিল্যান্সার্স বা আমরা যারা ফ্রিল্যান্সিং এ যাব, বিয়ে তো অবশ্যই অ্যাকচুয়ালি করতে হবে। সো এই যে অ্যাপ্রোচটা অ্যাকচুয়ালি মানে কাকে হিট করতেছে? মেয়ের বাবাকে অ্যাকচুয়ালি কিভাবে করা উচিত? সে আমাকে ফ্রিল্যান্সার হিসাবে গুনতেছে না। আমি যদি বলি যে নরমাল আমি একটা কর্পোরেট জব করতেছি ওয়্যার আই এম আর্নিং 15K, সে এটাতে খুশি হয়ে যাবে বা সে এই কথাতে কনভিন্স হয়ে যাবে। আমি যদি বলি যে আমি ফ্রিল্যান্সিং করতেছি, আমার যদি লাখ টাকাও যদি অ্যামাউন্ট থাকে, ওইটা ভ্যালিডই পাচ্ছে না। এই কিছু ব্যাপারটাতে specific দেখতেছে মানে সবাই না। আমি প্রপার ভ্যালিডেশন ক্রিয়েট করব কিভাবে অ্যাকচুয়ালি? একটা জীবন জলজান্ত উদাহরণটা সহ আমাকে ধরায় দাও। আমার কনভারসেশন কি লিক হইছে? না মানে কয়েকটা নর্মাল বলি, কয়েকটা অ্যাবনর্মাল বলি। অবভিয়াসলি ফ্রিল্যান্সারদের উচিত প্রোপাইটারশিপে একটা ট্রেড লাইসেন্স নেওয়া, আচ্ছা, এটাকে প্রফেশনালি হ্যান্ডেল করা, পারলে একটা চার দেওয়াল নেওয়া। আমাদের মতো। আমাদের তোদের মতো চার দেওয়াল আমরা নিব, এরকম চার দেওয়াল নিয়ে নিবি, তাহলে এটা একটা প্রফেশনাল একটা হয়ে গেল। Okay. এই যে মানুষকে এমপ্লয় করতেছিস, তোর একটা টিম হচ্ছে, এটাকে ফ্রিল্যান্সিং না বলে তুই বিজনেস বলবি। হ্যাঁ, এটার তো একটা পিরিয়ড আছে, এটা তো একটা সময় সাপেক্ষ তো ব্যাপার তুই এটি আছে। না করে বিয়ে করতে চাস কি লেগে? আমি তো ভাই 27, 28 বিয়ে তো করতেছি, বয়সটা তো পার হয়ে কিন্তু যেতেছে না? আমি যখন সেম এজ করতেছি, যদি করি, তো আমার তো 27, তোর 28। পয়সা থাকলে তো এডি করবি। আমার তো পয়সা আছে ভাই 50,000, আমি তো এটাতে বউ চালাতে পারবো। কিন্তু আমার যে চার দেয়াল, এটা মেক করতে তো আমার মিনিমাম 5 বছর লাগতেছে। আমি যেটা ওই বলবো পিরিয়ডটা তো যে তুই উনি আমাকে তোর দিচ্ছে না। তুই নিজে স্টেবল না হয়ে বিয়ে করার এত তারা ঠিক না। আচ্ছা, দুইটা জীবনে যে একটা জিনিস সাকসেসফুল হবে, হয় প্রেম নালে ফ্রিল্যান্সিং, ইউ হ্যাভ টু চুজ। বিয়েটা থাকবে কিন্তু ইউ নিড টু চুজ, হয় প্রেম টিকবে নালে ফ্রিল্যান্সিং। আমার ফ্রিল্যান্স স্টেবল। সময় কোনটা হ্যাঁ, আমার দেখছে? ফ্রিল্যান্স স্টেবল। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, সো দুইটা একসাথে পারবি না রে কোকা। তো যে কোনো একটা চুজ করো এবং ওইটা ডেভেলপ করো, পরেরটা অটো আসবে। কিন্তু আমরা যেটা জানি যে বিয়ে আমার বিয়ের পরে ফ্রিল্যান্সিং আসছে, অনেকের ফ্রিল্যান্সিংটা টেকার পরে বিয়ে আসবে, একসাথে দুইটা হবে না। রিজিকের মালিক তো আল্লাহ। Good. হ্যাঁ, তো তাহলে দোয়া করে ফু দে নিজেরে, বিয়ে হয়ে যাবে। না আমি বলতে চাই এটা যে মানে রিজিকের মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, বাট আল্লাহ সেট করে দিয়েছে যে এটা করলে ওইটা হবে, ওইটা করলে সেটা হবে। ওকে, এখন যদি আমি দরজা খুইলা জানালা খুইলা লাভ দিয়ে বারান্দা থেকে বলে আল্লাহ বাঁচাবে, তাহলে হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে। এতটা পরিমাণ সময় আপনারা আমাদেরকে দিয়েছেন, এত কষ্ট করে এত দূর থেকে আমাদের স্টুডিওতে এসেছেন Thank you. এন্ড টাইম দিয়েছেন। অলমোস্ট আমাদের একটা কফির হাফ আপনারা শেষ করে ফেলছেন। এটা অতিথি আপ্যায়ন হিসেবে আমরা ধরে নিচ্ছি। তো আশা করি সামনে হয়তো আপনাদের সাথে আবার একটা আমরা নতুন কনভারসেশনে আমরা জড়বো আর কি। আর আপনাদের নতুন স্টুডিওতে করবো এটা। হ্যাঁ, আমরা ট্রাই করতেছি ওটাকে আবার রিনিউ করে বিল্ড আপ করার জন্য। ওকে, আর আপনার কি আমাদের এই পুরো জার্নিটা সম্পর্কে যদি কিছু দুই একটা কথা শেয়ার করতে চান বা যদি কিছু বলতে চান বলতে আই এম পারেন। ভেরি হ্যাপি দ্য ওয়ে ইউ গাইজ আর গোয়িং। ইউ শুড তোদের ফোকাস করা উচিত মোর ইনটু ইওর পার্সোনাল ব্র্যান্ড। দিস ইজ দ্য Okay. অনলি টিপ। তুই যদি পুরো আজকের এত ক্যাচালের মধ্যে নিতে চাস, ফোকাস অন ইওর পার্সোনাল ব্র্যান্ড, রেস্ট উইল ফলো। অ্যাজ লং অ্যাজ ইউ হ্যাভ এ ভেরি স্ট্রং পার্সোনাল ব্র্যান্ড, মেয়ের বাবাও পড়বে, মেয়েও পড়বে, ওর মাও পড়বে, মেয়ের ছোট বোনও পড়বে। আমিন। আমিন, ঠিক আল্লাহুম্মা আছে। আমিন। সো এইটা মাথায় রেখে আগাতে হবে। পার্সোনাল ব্র্যান্ড বিটস এভরিথিং। It's 2025 almost. If you don't have a domain in your name, you're a loser. মেয়ের বাবারে বলবো www.soumik.com যাইতে ছেলের বায়োটা দেখতে। কিন্তু আপনি তো অলরেডি এটাকে আপনি ইয়ে করে দিচ্ছেন, একটা জিনিস ছেড়ে দিচ্ছেন। আচ্ছা ওটা কেন? কেন? আমি জানি না, সব বিরক্ত কেন? করে বলাইছে কেন? ভাই। কেন? মানে আমি বুঝলাম না। এই জিনিসটা নিয়ে আচ্ছা আমরা ট্রাই করবো যাতে এটাকে ছোট একটা ওয়েতে নিয়ে যাওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ গাইজ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ফুল পডকাস্টটা দেখেছেন। আশা করি ফুল পডকাস্ট আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আর ট্রাই করবো নতুন নতুন পডকাস্টে আমরা এর থেকেও আরো এক ধাপ এগিয়ে নতুন স্পাইসেস অ্যাড করার জন্য। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমরা গুরুকে প্লাস শমীক ভাইকে আমরা আমাদের হয়তো বা একটা এপিসোড আমরা দেখতে পারি। সো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হৃদয় রাজধানীতে আমাদের ভালোবাসা রাখবেন এবং আমাদের ভালোবাসা নিবেন। স্টে টিউন, কিপ স্মাইলিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভাইয়া পিস ও পিস। পিস প্লিজ প্লিজ থ্যাংক ইউ। ওহ, দ্যাট ওয়াজ এ গুড, মানে অনেক বিগ ওয়ান। পার্সোনাল অ্যাটাক মারতে আমার ক্লাস আছে। সবাই